মায়াঙ্ক, মায়াঙ্ক সর্বনাশ হয়ে গেছে। অনিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বলেই কেঁদে ওঠে প্রিয়াশা। কি? কখন থেকে পাওয়া যাচ্ছে না ওকে? ফোন করেছো? ওকে ফোনে না পেলে বন্ধুদের ফোন করো। আচ্ছা দাঁড়াও, আমি আসছি এখনই। প্রিয়াশা, প্লিজ আমার সবটা খুলে বলো কি হয়েছে। আরে এভাবে কাঁদছো কেন? আমার আমার জন্যই এই সমস্ত কিছু হলো। তুমি ঠিকই ছিলে মায়াঙ্ক, আমার এসব ছেড়ে দেওয়া উচিত ছিল। নিজের প্যাশনের জন্য ছোট্ট ভাইটার বলি দিলাম আমি। আহ কি যা তা বলছো এসব? কিচ্ছু হবে না অনিল, আমরা ওকে ঠিক ফিরিয়ে আনবো। আমি আর কিছু ভাবতে পারছি না মায়াঙ্ক, ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। প্লিজ তুমি কিছু একটা করো প্লিজ। ওরা ওরা বোধহয় মেরে ফেলবে অনিকে। তুমি প্লিজ আমার ভাইটাকে বাঁচাও। আচ্ছা আচ্ছা, একটু শান্ত হও প্রিয়া, এরকম প্যানিক করো না। আমাকে আগে সবটা জানতে হবে তো। কখন থেকে অনেক খোঁজ পাচ্ছ না বলো? ফোন করেছিল ওকে? লাস্ট কখন কথা হয়েছিল? আজ তো সেভাবে ফোনে কথা হয়নি, ইউনিভার্সিটি বেরোনোর সময় কথা হয়। বলছিল এক্সট্রা একটা ক্লাস সেরে বিকেলে 6টার মধ্যে ফিরে আসবে। তারপর মাঝে একবার মেসেজ করেছিল লাঞ্চ করেছে। তারপর আর কোনো যোগাযোগ হয়নি। আমি 6টার সময় কল করে ওকে পাইনি। তারপর ভাবলাম বোধহয় পেরিয়েছে, রাস্তায় আছে। কিন্তু সন্ধে 7টা বেজে গেল, তবুও এলো না। দেখে আবার ফোন করি, কিন্তু এবার ফোন সুইচ অফ বলে। ওর দুজন বন্ধুকেও ফোন করি, তারাও কিছু বলতে পারলো না। আচ্ছা আচ্ছা, তারপর কি হলো? আমি ভয় পেয়ে গেছিলাম। সাধারণত এত দেরি হয় না ওর, যদি না প্রাইভেট টিউশন থাকে বা অন্য কোথাও যাওয়ার থাকে। অন্য কোথাও গেলেও আমাকে বলেই যায়। যাই হোক, আমি তারপর ইউনিভার্সিটি ফোন করি। ওখানে স্টাফ জানায় ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে, কোনো ক্লাস এখন চলছে না। অনেক কিছু বন্ধুদের ফোন করি, তারপর কেউই আজ কলেজে যায়নি। তারপর অনেক চেষ্টায় একজনকে পাই যে কলেজে গেছিল অনির সাথে, ক্লাসও করেছে, কিন্তু 5টার মধ্যে ক্লাস শেষ হয়ে গেছিল। যাই হোক, তারপর আমি লোকাল থানায় ফোন করি, আর লালবাজারেও। আচ্ছা, কি বললো ওরা? লালবাজার থেকে সরোজিনী দি বলল লোকাল থানায় যেতে। ওখানে গিয়েছিলাম, ডায়েরিও করিয়েছি, মিসিং ডায়েরি। ওরা বলল খুঁজছে, খবর পেলে জানাবে আমাকে। এত কিছু হয়ে গেল আর তুমি আমাকে জানালে না? আচ্ছা, কাকু কাকিমাকে খবর দিয়েছো? না, মানে কি বলবো ওদের, আমি বুঝতে পারছি না। মায়াঙ্ক, সব শেষ হয়ে গেল বুঝি। আমি আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। প্রিয়া, এত ভেঙে পড়ো না, তোমাকে শক্ত হতে হবে। অনেকে আমরা ফিরিয়ে আনবই। তুমি প্লিজ একটু শান্ত হও, কান্নাকাটিটা একটু বন্ধ করো। আচ্ছা, ওই যে ফোন করে হুমকি দিয়েছিল, সেই কি করেছে এসব? গল্প শোনার আগে বলে রাখি, অনুগ্রহ করে পাইরেসি থেকে বিরত থাকুন। অবৈধভাবে শেয়ার বা ডাউনলোড করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। বাংলা ও বিশ্ব সাহিত্যের রোমাঞ্চময় গল্পের ঝুলি দিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা দ্য অ্যাডভেঞ্চার স্টেশন। আজকে আপনাদের জন্য রয়েছে পিয়ালি পালের লেখা রক্তে লেখা দলিল। পিয়ালি পাল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর পাশ। 3টি সংকলন সহ বহু পত্র পত্রিকায় কবিতা প্রকাশিত। রহস্য রোমাঞ্চ গল্প, ডিটেকটিভ গল্প, সামাজিক ও ফিকশন গল্পে পারদর্শী। আজকের গল্প পাঠে সৌমিক এবং গল্পের সূত্রধর ও একটি বিশেষ চরিত্রে আমি স্বর্ণাভ। শুরু হচ্ছে আমাদের আজকের উপস্থাপনা, রক্তে লেখা দলিল। কলকাতার ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে মায়াঙ্কের ক্লাস চলছে যখন প্রিয়াশা তার ভ্রমণ ব্লগের জন্য নতুন একটি গোপন কাহিনী সংগ্রহ করেন। রহস্যময় এক পুরনো পাণ্ডুলিপি থেকে উদ্ভাসিত হয় এক গোপন রাজনৈতিক ষড়যন্ত্রের গল্প। এক সময়ের ইতিহাসে একজন দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, যিনি অশুভ শক্তির আশ্রয় নিয়েছিলেন, তার অধীনস্থ কর্মীরা আজও রাজনীতির অন্তরালে অদৃশ্যভাবে কারসাজি চালায়। দুজনের মিলিত তদন্তে প্রাচীন যুদ্ধের ইতিহাস ও অভিশপ্ত কালো মন্ত্রের সূত্রপাত প্রকাশ পায়। প্রিয়াশা যখন দুরন্ত অভিযানে নিযুক্ত হন, তখন মায়াঙ্ক তার ইতিহাসের জ্ঞানে বিপুল সাহায্য করেন।
তাদের পথ চলায় মিলেমিশে হয়ে ওঠে অপ্রত্যাশিত হুমকি এক প্রকার, এক শক্তিশালী খুনকির দল যাদের নেতৃত্ব দিচ্ছেন এক নিষ্ঠুর শাসক, যিনি আধুনিক রাজনীতিকে দাসত্বের বটিয়ে রূপান্তর করতে চায়। রাত্রি জুড়ে ঝাঁপিয়ে পড়ে জাহ্নবী ও তীব্র উত্তেজনা, যেখানে রাজনৈতিক ষড়যন্ত্রের মাঝে গোপন প্রেমের চুম্বন ও আবেগ ফুটে ওঠে। ইতিহাসের পাতায় লেখা এই রহস্যময় গল্পে তারা নিজেদেরকে খুঁজে পান সত্য ও ন্যায়ের সংগ্রামের মাঝে, যেখানে প্রেম, সাহস ও বুদ্ধিমত্তা একসাথে মিলে অশুভ শক্তিকে চিরতরে ধ্বংস করে। স্যার, আজ কিন্তু কোনো অজুহাত চলবে না, আমাদের দাবি আপনাকে মানতেই হবে। আরে কি মুশকিল, রোজ রোজ এরকম বায়না করলে আমি সিলেবাস শেষ করব কি করে? সে আমরা জানি না, কবে থেকে বলছি একটা গল্প শোনানোর জন্য, আপনি তো কিছুতেই শোনেন না কথা। আজ এমন সুন্দর ওয়েদারে আমাদের কারোর পড়ার মুড নেই, আপনি একটা গল্প শোনান প্লিজ। আচ্ছা বেশ বেশ, তোমরা শান্ত হয়ে বসো। এমনিতেই আমার বদনাম আছে ইউনিভার্সিটিতে যে আমি বকাবকি করি না ক্লাসে, তাই নাকি ছাত্ররা উচ্ছন্নে যাচ্ছে। তারপর তোমরা এত চেঁচামেচি করলে প্রিন্সিপাল সাহেব উঠে আসবেন এবার। চুপ বললাম না? আচ্ছা, আমি গল্প শোনাবো, তবে সেটা একটু পিরিয়ডিক ড্রামা হবে, চলবে তো? চলবে কি স্যার, দৌড়াবে, আপনি শুরু তো করুন। বেশ, শোনো তাহলে। সিরাজউদ্দৌলার কথা সকলেই পড়েছো, বাংলার শেষ স্বাধীন নবাবনী। হ্যাঁ হ্যাঁ স্যার, জানি, গ্র্যাজুয়েশনে পড়েছিলাম, আর এর আগে বইতেও পড়েছি। হ্যাঁ, তোমাদের সকলেরই জানা সেটা। তার স্বজাতীয় এক মহিলা ছিলেন ঘোষেটি বেগম, যিনি তার ছেলেকে বাংলার মসনদে বসাতে চেয়েছিলেন। হ্যাঁ স্যার জানি, ওনার সাথে আরও কিছুজন মিলে ষড়যন্ত্র করে ব্রিটিশদের সাথে হাত মেলান আর সিরাজের বিরুদ্ধে ব্রিটিশদের ইন্ধন যোগান যুদ্ধের জন্য। একদমই, ঘোষেটি বেগম তার পালিত পুত্র শওকত জংকে সিংহাসনে বসানোর জন্য জগৎ শেঠ ও মির্জাফরের সাথে গোপনে ষড়যন্ত্র চালান। শেষ পর্যন্ত তার ষড়যন্ত্রে পলাশী যুদ্ধে সিরাজ পরাজিত হন আর ব্রিটিশরা জয়ী হন। মসনদে বসে মির্জাফর, এ কথা আমরা সকলেই জানি। কিন্তু এরপর কিভাবে ব্রিটিশরা নিজেদের বুদ্ধিমত্তার জোরে পুরো বাংলার মসনদ কায়েম করে সে কথাও আমাদের অজানা নয়। কিন্তু আজ আমি সে গল্প করব না। আজ আমাদের গল্পের কেন্দ্রবিন্দু হলো জগৎ শেঠ। স্যার, কে এই জগৎ শেঠ? যতদূর জানি উনি রাজা নন, জমিদার টাইপ ছিলেন বোধহয়। হ্যাঁ, ঠিকই জানো, জগৎ শেঠ ছিলেন সে সময়ের প্রবল প্রভাবশালী জমিদার। জগৎ শেঠ আসলে একটি উপাধি। সেই সময় ইংরেজরা মানিকচাঁদ নামক এক প্রভাবশালী বাংলার জমিদারকে প্রদান করেন। ইনি এতটাই সম্পদশালী ছিলেন যে বাংলার ব্যাংকার বলা হতো একে। পলাশীর যুদ্ধের সব খরচের ব্যয় একা বহন করেছিলেন উনি। ইংরেজদের নেক নজরে থাকায় অনেক সুবিধাও ভোগ করতেন জগৎ শেঠ। নবাব না হয়েও নবাবের মতো সম্মান পেতেন উনি। তো আজকের গল্প হবে জগৎ শেঠ ও তার উত্তরসূরিদের নিয়ে। হ্যালো গাইজ, আমি প্রিয়াশা চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের প্রিয় প্রিয়াশার জার্নি চ্যানেলে। প্রথমেই সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার নতুন সিরিজ কলকাতার খুঁটিনাটিকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। এই সিরিজের দুটো ব্লগ আমি অলরেডি দিয়ে দিয়েছি, যেগুলোতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো। একটার ভিউজ অলরেডি 2 মিলিয়ন হয়েছে, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আজ শুরু করছি নতুন ব্লগ নতুন একটা আনকোড়া জায়গায়। এটা উত্তর কলকাতার একটা পুরনো বাড়ি। বাড়িটার একটা ঐতিহাসিক গুরুত্ব আছে। এটায় বাস করতেন জগৎ শেঠের পরবর্তী প্রজন্ম। এখানে এসেছেন ব্রিটিশ গভর্নর কর্নওয়ালিসও। সংস্কারের অভাবে এটা প্রায় ভগ্নদশা। বাড়িতে এখন কেউ থাকেও না। আমরা আজ খুঁজে দেখব এই বাড়িরই অন্দরমহলের খুঁটিনাটি। কবিগুরু বলে গেছেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। রতন পাবো কিনা চলুন খুঁজে দেখি সেটাই। গাইজ, আমরা চলে এসেছি বাড়ির অন্দরমহলে, যেখানে বনেদিয়ানার ধাঁচ আজও বর্তমান। পরিচর্যার অভাবে ধুলো ময়লা পড়ে গেছে ঠিকই, কিন্তু সেগুন কাঠের আসবাব, এই পিতলের মূর্তি আর সুন্দর এই ঝাড়বাতিটা জাস্ট অসাধারণ। এখানে এখনও তেমন কিছু গুপ্তধন পাওয়া যেতে পারে, কিন্তু চলুন
একবার আমরাই খুঁজে দেখি, কি বলেন? জাস্ট জোকিং। আমরা এসেছি নির্ভেজাল একটা বাঙালিয়ানা খুঁজতে। বেঙ্গল হেরিটেজের বাইরেও আছে প্রচুর সম্পদ, সেরকমই কিছু লুকোনো সম্পদের খোঁজ দেব আমরা। মানে আমি প্রিয়াশা, আর আমার সাথে থাকা আমার ভাই ক্যামেরায় অনির্বাণ। ও নিজেও ইতিহাসের ছাত্র, আর এটা ওরই আইডিয়া। তোমরা এই সিরিজটা এত পছন্দ করেছো যে আমিও উৎসাহী হয়ে নতুন ঠিকানার সন্ধানে লেগে পড়েছি। কথা বলতে বলতে আমরা চলে এসেছি অলরেডি বাড়ির লাইব্রেরিতে। চারদিকে বইপত্র, ফাইল দেখে তো তাই মনে হচ্ছে। কত কত বই সাজানো এখানে। একটা সবুজ সিন্দুকও আছে, হতে পারে এখানেই থাকতো জমির দলিল বা জরুরি নথি। দাঁড়াও দেখি এটা খোলা যায় নাকি। কোনো ঐতিহাসিক উপাদানও পেতে পারি, কোনো পুরনো চিঠি বা কিছু। আরে বাস, দেখো গাইজ, আমি কিছুক্ষণ চেষ্টার ফলে খুলে ফেলেছি বাদশাহী সিন্দুক। সরি, বাদশাহী নয়, ওই আর কি। যা, ভিতরে তো ফাঁকা। কত আশা করে খুললাম, ভাবলাম কিছু পাবো, কিন্তু না, তেমন কিছুই নেই। এই অর্ণব, একটু টর্চটা দে দেখি, যদি কিছু পাই। আরে এই তো, ভিতরে একটা লাল ডায়েরি পেলাম। দেখো গাইস, সিন্দুকের মধ্যে পেয়েছি লাল ডায়েরি। কি আছে এতে? গুপ্তধনের নকশা না কোনো গোপন ষড়যন্ত্রের পরিকল্পনা? জানতে হলে আমাদের সাথে থাকো। খুব শিগগিরই আসছি পার্ট 2 নিয়ে। ততক্ষণ যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি, করে দিও। এমন ইন্টারেস্টিং প্রচুর ভিডিও পাবে আমার চ্যানেলে। আজ এই পর্যন্তই। সকলে ভালো থেকো, দেখা হবে খুব শিগগিরই। লাভ ইউ অল। হাঁফ ছেড়ে বাঁচলাম। এত জোরে জোরে কথা বলতে গিয়ে গলা শুকিয়ে যায়। বেশ দিলি কিন্তু, শেষে একটা সাসপেন্স রেখে। বাবা, এমনি এমনি কি 1 লাখ ফলোয়ার হয়েছে? একটু তো নাটকীয় করতে হবে ভিডিওগুলোকে। কিন্তু ওই ডায়েরিতে কি আছে? দূর, আমিও অত জানি নাকি। পরের দিন ভেবে চিনতে কিছু একটা বলে দেব। ওই ডায়েরির লেখা মাথামুন্ডু আমিও কিছু বুঝিনি। হায় কপাল আমার। সত্যি আমি ভাবলাম কিছু পেয়েছিস তুই। দারুণ অভিনয়টা করিস কিন্তু তুই। এই ফিল্মে একবার চান্স নিবি নাকি? মায়াঙ্কদাকে বলবো। খালি আর কি না? কত বড় হয় তোর থেকে জানিস? আরে তোর স্যার হয় রে, একটু রেসপেক্ট তো দিবি। আরে ওনাকে আমরা নিজেদের বন্ধুর মতোই দেখি, বুঝলি? আর আমার হবু জামাইবাবু বলে কথা, ইউনিভার্সিটিতে আমার কত কদর তুই জানিস না। সত্যি ওনাকে আমরা সবাই খুবই ভালোবাসি। তাছাড়া কত মেয়ের হার্থবুনি তুই জানিস? আমার অত জেনে কাজ নেই। আমিও এলেবেলে নই, বুঝলি তো? দিনে শখানেক মেসেজ আমার ইনবক্সেও আসে। বলে দিস তোর মায়াঙ্কদাকে। ব্যাস হয়ে গেল, আজকের মতো তাহলে শেষ। আমি তাহলে পালাই। এমনিতে আমার আজ ক্লাস মিস হয়েছে, আর তার উপর আমার কথায় তুই রেগে গেছিস শুনলে জানবো। থুড়ি মানে স্যার আমাকে একদম আস্ত গিলে খাবে। আমি তাহলে আসি। তবে রে বাদর কোথাকার, দাঁড়া দাঁড়া বলছি। সেদিনের মতো ভাই বোনের খুনসুটি শেষ হয়। প্রিয়াশা বাড়ি এসে ভিডিও এডিট করে চ্যানেলে আপডেট করে দেয়। এর 2 দিন পর হ্যালো, প্রিয়াশা দেবী কথা বলছেন? হ্যাঁ, আমি প্রিয়াশা, কিন্তু আপনি কে? সে আমি যেই হই, আপনার জেনে কাজ নেই। আপনাকে ভালো কথাই বলছি, শুনে রাখুন। আপনার চ্যানেলে যে নতুন ভিডিও ছেড়েছেন 2 দিন আগে, সেটা ডিলিট করুন আর ওই ডায়েরি আমাদের হাতে তুলে দিন। ডায়েরি? কিসের ডায়েরি? আর আপনাকেই বা দিতে যাব কেন? আমার চ্যানেলে আমি কি ভিডিও দেব সেটা আপনি ঠিক করবেন নাকি? কোথাকার কে আপনি? সেটা বুঝতেই পারবেন। ভালো কথাই বলছি, কাজটা করুন, নইলে নইলে কি? হ্যাঁ, নইলে কি করবেন? হুমকি দিচ্ছেন আমায়? পুলিশে কমপ্লেন করবো নাকি? খবরদার পুলিশকে কিছু জানাবেন না, নইলে আপনি আর আপনার ভাই। হ্যালো হ্যালো, কে বলছেন আপনি? এ তো আচ্ছা মুশকিল হলো। এভাবে ফোন করে আমাকে হুমকি দিচ্ছে কেন? কে ইনি? আর ওই ডায়েরি নিয়ে বা কি করবে? কি রে দিদি, কি হলো তোর? আরে পাগল হয়ে গেলি নাকি? বিড়বিড় করছিস কেন মনে মনে? সব কথাই আর কি করিস না, যা সর এখান থেকে। আরে কি হয়েছে সেটা বল না, গলা শুনে তো খুব টেন্সড লাগছে তোর। কোনো প্রবলেম হলে বলতে পারিস আমায়। দেখ, মা বাপি সেই দুর্গাপুরে থাকে, তোকে আমার ভরসায় এখানে পাঠিয়েছে পড়তে। তা হঠাৎ এই সব কথা উঠছে কেন? কি হয়েছে সেইটা আমাকে বল না।
একটু আগে কার সঙ্গে ফোনে জোরে জোরে কথা বলছিলিস তুই? ভাই মস্ত একটা বিপদ হয়েছে রে। বিপদ? কিসের বিপদ? আমার ইউটিউব চ্যানেলের রিসেন্ট ভিডিওটা ডিলিট করতে বলছে কেউ। ইস, মামার বাড়ির আবদার যেন। কত কষ্ট করে সারাদিন ঘোরাঘুরি করে ভিডিও তুললাম আর ডিলিট করতে বললেই হলো না? তারপর এই ভিডিওগুলোতে কত ভিউজ আসছে দেখছিস? খালি খালি উটকো লোকের কথা মানতে যাবো কেন আমরা? আগেই হাইচাই করে চেঁচাস না তো, শোন আগে আমার পুরো কথাটা। একটু আগেই কেউ একজন ফোন করেছিল আমায়, রীতিমতো হুমকি দিল ভিডিওটা ডিলিট করার জন্য, আর ডায়েরিটাও চাইছিল। গলা শুনে কেমন গুন্ডা গোছের লোকই তো মনে হলো। খুব ভয় লাগছে বুঝলি। হ্যাঁ, সে কি? কোন কি? কিন্তু কেন? ভিডিওতে এমন কি আছে? আর ডায়েরি বা চাইছে কেন? সেটাই তো বুঝতে পারছি না রে। আমরা তো শুধু নতুন জায়গা এক্সপ্লোর করি, এতে কারোর কিসের অসুবিধা থাকতে পারে বুঝতে পারছি না। একবার কি পুলিশের কাছে যাব? হ্যাঁ, আমারও মনে হয় সেটাই ঠিক হবে। এইসব হুমকিকে অবহেলা করা একদম উচিত হবে না। আচ্ছা, কেউ ইয়ার্কি করে এইসব করছে না তো? মানে কেউ ভয় দেখানোর জন্য কিংবা ভয় দেখিয়ে চ্যানেল বন্ধ করার জন্য কেউ করছে না তো? সেটা হলেও পুলিশকে জানানো উচিত। আর একবার মায়াঙ্ককেও বলে দেখি ও কি বলে। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে। জাম্বোকে একবার জিজ্ঞেস করে দেখ, তারপর উনি যা বলবেন তাই করব আমরা। শোন, বাবা মাকে এখনই এ ব্যাপারে কিছু বলতে হবে না, খামোকা ওরা টেনশন করবে। আমি দেখি এদিকে কি করা যায়, তারপর বাবাকে জানাবো। আর তুই এ কদিন ইউনিভার্সিটি যাওয়ার সময় সাবধানে যাবি, বেশি রাত করবি না বাড়ি ফিরতে। সাবধানের মার নেই, আগে থেকে অ্যালার্ট থাকিস। আচ্ছা ঠিক আছে, তাই হবে তাহলে। দিদি, তুইও কিন্তু খুব সাবধানে থাকিস, অফিসে যাতায়াত করিস দেখে শুনে। হ্যাঁ রে ভাই, আমাদের সাবধানে থাকতে হবে। মায়াঙ্ককে বলে দেখি যদি সম্ভব হয় কালই একবার লোকাল থানায় যাব। দেখুন, এখন সাইবার ক্রাইম মারাত্মকভাবে বেড়ে যাচ্ছে। আমরা সেই জন্যই আলাদা একটা ডিপার্টমেন্টও খোলার কথা ভাবছি। আপনি যেটা বললেন, শুধু কেউ ইয়ার্কি করে বা ভয় দেখানোর জন্য হয়তো করছে না। ঠিক আছে, আমি একটা জেনারেল ডায়েরি করে রাখছি। তবে আপনারা একবার লালবাজারে গিয়ে সাইবার সেলেও যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে প্রযুক্তি অত উন্নত নয়, তবে ওরা হয়তো ভালোভাবে হেল্প করতে পারবে। অসংখ্য ধন্যবাদ স্যার। আজ আসছি তাহলে। হ্যাঁ, কোনো অসুবিধা হলে জানাবেন আমাকে। নিশ্চয়ই স্যার। তার আগে চলো কোথাও বসে ব্রেকফাস্টটা সেরে নিই। সকাল থেকে তো খাওয়া হয়নি মনে হচ্ছে। আর খাওয়া খাওয়া ঘুম উড়ে গেছে কাল ফোনটা পেয়ে। ভাই বোনে খুব ভয়েই আছি জানো তো। ভাইকে বুঝতে দিচ্ছি না, কিন্তু আমি ভীষণ টেনসড। বাপিকে জানাবো কিনা ভাবছি। না না, এখনই কিছু জানাতে হবে না। তেমন কিছু সিরিয়াস তো হয়নি, খালি খালি ওনারা ব্যতিব্যস্ত হবেন। আমি তো আছি, নিশ্চিন্তে থাকুন। তুমি আছো জেনেই তো ভরসা পাই, জানি তুমি সবটা সামলে নেবে। আচ্ছা, অফিসারকে ডায়েরির কথাটা কি বলেছিলে না? কিসের ডায়েরি আছে তোমার সাথে? একবার দেখাও তো। আরে ওই বাড়িটায় একটা সিন্ধুকে একটা লাল পুরনো ডায়েরি পেয়েছিলাম। আমি এমনিই বলেছিলাম কি আছে এতে, কোনো গুপ্তধনের নকশা না ষড়যন্ত্রের আভাস, সেটা জানা যাবে পরের পর্বে। বুঝেছি। সেই শুনেই কেউ মনে করছে ওটা গুপ্তধনের নকশা, তাই ওটা হাতে পাওয়ার জন্য জোর করছে। উফ, নিজের সমস্যা নিজেই তৈরি করো তোমরা। কি দরকার এসব ব্লগ করার? কতবার বারণ করি, একটা কথা শুনলে তো। আবার তুমি শুরু করলে? এই নিয়ে অনেক অশান্তি হয়েছে, এনাফ ইজ এনাফ। আহা, চড়ছো কেন? প্লিজ বোঝার চেষ্টা করো। তুমি অফিস সামলিয়ে ব্লগ করো, সেসব নিয়ে আমার কোনো আপত্তি নেই। শুধু এই যে এখানে সেখানে ঘুরে বেরিয়ে ব্লগ করা, এটা নিয়েই চিন্তিত আমি। দেখলে তো কীভাবে শাসাচ্ছে তোমায়। কোথা থেকে কি হয়ে যায় সেটাই ভয় পাই আমি। বিশ্বাস করো, আর কিছু না। কিছু অসৎ লোকের কথায় আমি আমার প্যাশন ছেড়ে দেব? আর ঝামেলা কোথায় নেই বলো তো? রাস্তাঘাট, নিজের কাজের জায়গা, এমনকি বাড়িতেও মেয়েরা আজ সেফ নয়। কত জায়গায় প্রোটেক্ট করবে তুমি? তার চেয়ে সাহস করে অন্যায় প্রতিবাদ করাটা কি উচিত নয়? সেটা ঠিক, কিন্তু আর কোনো কিন্তু নয়। তুমি এখনই তোমার সেই বান্ধবীকে ফোন করো আর দেখো উনি কি বলেন। আচ্ছা আচ্ছা, তুমি অর্ডারটা দাও, আমি ততক্ষণ ফোন করে দেখি। আচ্ছা। হ্যালো সরো, খুব বিপদে পড়ে তোকে ফোন করছি রে, একটু সময় হবে তোর কাছে? এই বলে সে সবটা বলে পুলিশ অফিসার সরোজিনী মিত্রকে। লালবাজারে সাইবার ক্রাইম সেলে ইনচার্জ আছে সরোজিনী।
তিনি সব শুনে আগামীকালই চলে আসতে বলে ওদের। এরপর ব্রেকফাস্ট সেরে ওরা প্রিয়াসার ফ্ল্যাটে যায়। প্রিয়াসা অফিস থেকে 2 দিন ছুটি নিয়েছে, মায়াঙ্কও ছুটি নিয়েছে 2 দিন। অনির্বাণ অবশ্য ক্লাসে গেছে। প্রিয়াসার ফ্ল্যাটে কই সেই ডায়েরিটা দেখি যেটা নিয়ে এত কাণ্ড। এই যে সেই লাল ডায়েরিটা, ওরা বলেছিল এটা ওদের হাতে তুলে দিতে আর ভিডিও ডিলিট করতে, সাথে পুলিশকে না জানানোর হুমকিও দিয়েছিল। আমার কিন্তু বেশ ভয় লাগছে মায়াঙ্ক, আমার ভাইকে নিয়ে টেনশন হচ্ছে বেশি। আরে অত চিন্তা করো না, থানায় ডায়েরি করা হয়েছে আর কাল তো যাচ্ছি লালবাজার। সরোজিনী ঠিকই একটা ব্যবস্থা করে দেবে। একটু দেখো তো ডায়েরিতে কি লেখা, আদৌ কি কিছু বুঝতে পারা যাচ্ছে? আরে হ্যাঁ, ওটার কথা তো ভুলেই গেছিলাম। কই দাও দেখি। ওই তো অনিও এসে গেছে। আয় ভাই, দাঁড়া, তোদের জন্য কফি আনছি আমি। তুই আর মায়াঙ্ক দেখ ডায়েরিটা। হ্যাঁ মায়াঙ্কদা, তুমি একবার দেখো তো কি আছে এখানে। সেকেলে ডায়েরি মনে হচ্ছে। ওরে বাবা, এ তো বিরাট জিনিস। কেন দাদা? আরে দেখছো না কার নাম লেখা ডায়েরির প্রথম পাতায়? চন্দ্রচূড় চাঁদ। তিনি আবার কি কোনো বিখ্যাত মনীষী নাকি? এটা তোমার থেকে আশা করিনি অনি। তুমি ইতিহাসের ছাত্র হয়ে এর নাম পর্যন্ত জানো না? স্ট্রেঞ্জ। সত্যি জানি না দাদা, একটু খুলে বলো না প্লিজ। ইতিমধ্যে সেখানে প্রিয়াসাও হাজির হয়। আরে বাবা, হেয়ালি না করে বলেই ফেলো না ইনিকে। আরে বলছি সব বলছি। তোমরা যেদিন শ্যুট করতে গেছিলে সেদিন এর কথাই হচ্ছিল ক্লাসে। কি কাকতালীয় ব্যাপার দেখো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে আমি বন্ধুদের মুখেও শুনেছি আপনি জগৎ সেটের কথা বলছিলেন। হ্যাঁ, আর এই চন্দ্রচূড় হলেন ওরই বংশধর। এরা কলকাতায় বেশ কিছুকাল ছিলেন, তারপর নদিয়ার কাছে বিষ্ণুগড় এলাকায় চলে যান, সেখানেই আধিপত্য বিস্তার করেন। পরবর্তীকালে এদের বংশধরেরা সক্রিয় রাজনীতিতে যোগদান করেছিল, ওই এলাকায় নিজেদের আধিপত্য বজায় রেখেছিল। কিন্তু এই ডায়েরি তোমরা পেলে কোথায়? আরে দিদি, তুই বলিসনি মায়াঙ্কদাকে যে আমরা কোথায় গেছিলাম? না মানে এত সব হট্টগোলে ওটা বলা হয়নি। আর কোথায় গেছিলে তোমরা? আমরা উত্তর কলকাতায় জগৎ শেঠের আদিবাড়িতেই গেছিলাম। অনি গুগল করে ওই জায়গাটার খোঁজ পায়। আচ্ছা, তবে তো ভিডিওটা দেখতে হবে মন দিয়ে। নিশ্চয়ই কিছু সাসপিসিয়াস পেয়েছে হুমকি দেওয়া লোকগুলো। আগে দেখি ডায়েরিটায় আর কি আছে। এর প্রত্নতাত্ত্বিক গুরুত্বও কিন্তু অনেকখানি। এই জন্যই বোধহয় ওরা এই ডায়েরিটা চাইছিল। দেখুন তো দাদা ভালো করে, যদি আর কিছু পাওয়া যায়। ইংলিশেই লেখা, কিন্তু অস্পষ্ট এত যে কিছু বুঝতে পারছি না। তারপর কিছু হিসেব নিকেশ, আবার শেষের কিছু পাতায় লেখা, সাথে বিস্তর কাটাকুটি। এতদিনে কালিও ক্ষয় হয়েছে, একটু ভালো করে না যাচাই করতে হবে। শোনো, এটার ফটোকপি আমি ফোনে তুলে রাখছি, আর তোমাদের ফোনেও পাঠিয়ে দিলাম, সেভ করে রেখো। কেন, এটা জরুরি কিছু? এখনই বলতে পারছি না, তবে এটা লালবাজারে জমা দিয়ে আসবো। গুপ্ত কিছু থাকলেও থাকতে পারে, তবে সেটা পুলিশ খোঁজ করবে। আমাদের কাছে এসব জিনিস না রাখাই মঙ্গল, বিশেষত যেখানে হুমকি দিচ্ছে অসৎ লোকেরা। যে কোনো সময় চুরি যেতে পারে এটা। বাপরে, এত কাণ্ড হবে এই ডায়েরি নিয়ে তো বুঝতেই পারিনি। এখন কি করব? আগে কালকে লালবাজারে যাই, ওখানে গিয়ে সবটা খুলে বলি, তারপর পুলিশ যেমন বলবে সেরকমই করব। আর তোমরা দুজন কিন্তু খুব সাবধানে থেকো। আগে এটাকে এমনি হুমকি ভাবছিলাম, কিন্তু ব্যাপারটা বেশ সিরিয়াস মনে হচ্ছে। আমি আজ আসি, কাল সকালে প্রিয়া তোমাকে নিতে চলে আসবো, কিন্তু রেডি থেকো। বাই অনি। আচ্ছা, সাবধানে যেও। প্রিয়াশা, চলে এসো। এই যে আসছি, দাঁড়াও একটু। মেয়েদের এই এক সমস্যা, বেরোতে গেলেই এরা লেট করবে। আচ্ছা তাড়াতাড়ি করো, এরপর রাস্তায় জ্যাম হয়ে যাবে। হ্যাঁ আসছি, 2 মিনিট। সেই 2 মিনিট বলে 20 মিনিট দাঁড় করিয়ে রাখবে। 10 মিনিট পর প্রিয়াসা এসে হাজির। আমি রেডি, চলো। থ্যাংক ইউ। আর সব নিয়েছো তো? সেই ভিডিওটা আর ডায়েরি? হ্যাঁ হ্যাঁ, সব নিয়েছি, তুমি চলো এবার। সকাল 10:30টায় ওরা পৌঁছায় লালবাজারের হেডকোয়ার্টারে সরোজিনী মিত্রের সাথে দেখা করতে। দেখা করে সবটাই বলে প্রিয়াস, এমনকি ডায়েরির কথাও সে বলে। তারপর হুমকির ফোন ও পুলিশে কমপ্লেন করার কথাও জানায়। সব শুনে সরোজিনী দেবী আশ্বাস দেন তিনি সাহায্য করবে, আর ডায়েরিটা উনি হেফাজতে রাখেন।
কলেজ স্ট্রিট থেকে একটা পুরনো ডায়েরি কেনে মায়াঙ্ক, যেটা কিছুটা ওই ডায়েরির মতোই দেখতে। এরপর ওরা প্রিয়াশার ফ্ল্যাটে আসে। যাক, সব কিছু নিশ্চিন্তে মিটে গেল। ডায়েরিও সেফ জায়গায় রাখা থাকলো। এবার একটু নিশ্চিন্ত লাগছে। আর ওরা ফোন করেছিল নাকি? না, সেদিনের পর থেকে ওরা আমার সাথে আর কোনো যোগাযোগ করেনি। হয়তো আমি একটু বেশিই ভয় পেয়ে গেছি। তোমাকেও এই দুদিন অনেক ছোটাছুটি করালাম, সরি। আরে সরির কি আছে, এরকম ফোন পেলে যে কেউই ঘাবড়ে যেত। আর ডায়েরিটা যেখানে একটা ঐতিহাসিক সম্পদ, সেখানে বাড়তি সুরক্ষা তো নিতেই হতো। ইটস ওকে, আমায় এক কাপ কফি খাওয়াও তো, তোমার হাতের। আমি তাহলেই খুশি। আচ্ছা আচ্ছা, এখনই আনছি, একটু বসো। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি ওই পুরনো ডায়েরিটা কিনলে কেন কলেজ স্ট্রিট থেকে? তাও আবার একটা পুরনো দোকান থেকে। কিনলে একটা নতুন স্মার্ট ডায়েরি কিনতে পারতে। আসলে ওটা আমি একটু সেফ থাকার জন্যই কিনলাম। যদি ওরা কেউ চুরি করতে চায় বা দখল করতে চায়, তাহলে যেন আসল জিনিসটা হাতে না পড়ে। বাবা, কি বুদ্ধি! আচ্ছা, আজ উঠি তাহলে। কিছু দরকার লাগলে অবশ্যই আমাকে ফোন করো। আচ্ছা বেশ, সাবধানে যেও। রাতের বেলায় হঠাৎ ফোন বেজে ওঠে। প্রিয়াশার নাম্বার দেখে চমকে ওঠে মায়াঙ্ক। হ্যালো প্রিয়া, কি হয়েছে? মায়াঙ্ক সর্বনাশ হয়ে গেছে। অনিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বলেই কেঁদে ওঠে প্রিয়াশা। কি? কখন থেকে পাওয়া যাচ্ছে না ওকে? ফোন করেছো? ওকে ফোনে না পেলে বন্ধুদের ফোন করো। আচ্ছা দাঁড়াও, আমি আসছি এখনই। প্রিয়াশা, প্লিজ আমার সবটা খুলে বলো কি হয়েছে। আরে এভাবে কাঁদছো কেন? আমার জন্যই এই সমস্ত কিছু হলো। তুমি ঠিকই ছিলে মায়াঙ্ক, আমার এসব ছেড়ে দেওয়া উচিত ছিল। নিজের প্যাশনের জন্য ছোট্ট ভাইটার বলি দিলাম আমি। কি যা তা বলছো এসব? কিচ্ছু হবে না অনিল, আমরা ওকে ঠিক ফিরিয়ে আনবো। আমি আর কিছু ভাবতে পারছি না মায়াঙ্ক, ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। প্লিজ তুমি কিছু একটা করো, প্লিজ। ওরা বোধহয় মেরে ফেলবে অনিকে। তুমি প্লিজ আমার ভাইটাকে বাঁচাও। আচ্ছা আচ্ছা, একটু শান্ত হও প্রিয়া, এরকম প্যানিক করো না। আমাকে আগে সবটা জানতে হবে তো। কখন থেকে অনেক খোঁজ পাচ্ছ না বলো? ফোন করেছিল ওকে? লাস্ট কখন কথা হয়েছিল? আজ তো সেভাবে ফোনে কথা হয়নি। ইউনিভার্সিটি বেরোনোর সময় কথা হয়। বলছিল এক্সট্রা একটা ক্লাস সেরে বিকেলে 6টার মধ্যে ফিরে আসবে। তারপর মাঝে একবার মেসেজ করেছিল লাঞ্চ করেছে। তারপর আর কোনো যোগাযোগ হয়নি। আমি 6টার সময় কল করে ওকে পাইনি। তারপর ভাবলাম বোধহয় পেরিয়েছে, রাস্তায় আছে। কিন্তু সন্ধে 7টা বেজে গেল, তবুও এলো না। দেখে আবার ফোন করি, কিন্তু এবার ফোন সুইচ অফ বলে। ওর দুজন বন্ধুকেও ফোন করি, তারাও কিছু বলতে পারলো না। আচ্ছা আচ্ছা, তারপর কি হলো? আমি ভয় পেয়ে গেছিলাম। সাধারণত এত দেরি হয় না ওর, যদি না প্রাইভেট টিউশন থাকে বা অন্য কোথাও যাওয়ার থাকে। অন্য কোথাও গেলেও আমাকে বলেই যায়। যাই হোক, আমি তারপর ইউনিভার্সিটি ফোন করি। ওখানে স্টাফ জানায় ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে, কোনো ক্লাস এখন চলছে না। অনেক কিছু বন্ধুদের ফোন করি, তারপর কেউই আজ কলেজে যায়নি। তারপর অনেক চেষ্টায় একজনকে পাই যে কলেজে গেছিল অনির সাথে, ক্লাসও করেছে, কিন্তু 5টার মধ্যে ক্লাস শেষ হয়ে গেছিল। যাই হোক, তারপর আমি লোকাল থানায় ফোন করি, আর লালবাজারেও। আচ্ছা, কি বললো ওরা? লালবাজার থেকে সরোজিনী দি বলল লোকাল থানায় যেতে। ওখানে গিয়েছিলাম, ডায়েরিও করিয়েছি, মিসিং ডায়েরি। ওরা বলল খুঁজছে, খবর পেলে জানাবে আমাকে। এত কিছু হয়ে গেল আর তুমি আমাকে জানালে না? আচ্ছা, কাকু কাকিমাকে খবর দিয়েছো? না, মানে কি বলবো ওদের, আমি বুঝতে পারছি না। মায়াঙ্ক, সব শেষ হয়ে গেল বুঝি। আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। প্রিয়া, এত ভেঙে পড়ো না, তোমাকে শক্ত হতে হবে। অনেকে আমরা ফিরিয়ে আনবই। তুমি প্লিজ একটু শান্ত হও, কান্নাকাটিটা একটু বন্ধ করো। আচ্ছা, ওই যে ফোন করে হুমকি দিয়েছিল, সেই কি করেছে এসব? দেখো, হতে পারে, সে তো বলেও ছিল না যে ডায়েরিটা না পেলে অ্যাকশন নেবে, তাই না? একদমই তাই। সেই জন্যই তো আমার আরও বেশি টেনশন হচ্ছে। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দেখি আমি কি করতে পারি। আগে একবার সরোজিনীকে ফোন করি। দেখো কি বলে তোমাকে। প্রিয়া,
ফোন করে সব বললাম। ও বলল এখনই একবার লালবাজার যেতে। যাবে তুমি? আশ্চর্য, যাব না মানে? তোমাকে এই অবস্থায় একা ছাড়ার কোনো মানেই হয় না। আমার গাড়ি আছে, কোনো অসুবিধা হবে না। আর কাকু কাকিমাকে কালকে আমি ফোন করে জানাবো সবটা। বিষয়টা বেশ গোলমেলে হয়ে গিয়েছে, ওদেরকে জানাতেই হবে। আচ্ছা দেখো, তুমি যা ভালো মনে করো। আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। চলো বেরাই এবার। হ্যাঁ হ্যাঁ, চলো। লালবাজার পৌঁছে দেখ মায়াঙ্ক, সবই তো শুনলাম। ইনফ্যাক্ট প্রিয়াশা আগে আমাকে ফোন করেও জানিয়েছিল। আমি বলেছিলাম লোকাল থানায় জানাতে। হ্যাঁ ম্যাম, আমি জানিয়েছি। ওখানে মিসিং ডায়েরি করতে বলেছিল, সেটাও করেছি। কিন্তু এখনও কোনো খোঁজ পাইনি ভাইয়ের। একটু তো সময় দিতে হবে পুলিশকে। 2 দিন দেখুন, তারপর আমি দেখছি কি করা যায়। বুঝতেই তো পারছেন আমাদেরও কিছু প্রোটোকল আছে। আমরা সরাসরি এভাবে অন্য থানার কেস তো হ্যান্ডেল করতে পারি না। দেখ, বিষয়টা সিরিয়াস, বুঝতেই পারছিস। ওই ডায়েরিটা ওরা পেতে চায়, আর হয়তো জানতেও পেরেছে আমরা পুলিশে গেছি, তাই হয়তো অনেকে কিডন্যাপ করেছে। আমি বুঝতে পেরেছি বিষয়টা। ওরা যদি আবার আপনাকে ফোন করে, সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবেন। তারপর দেখছি কতদূর কী করা যায়। আপনার ফোনও আমরা ট্র্যাক করেছি। কেউ ফোন করলে আমরা শুনতেও পাবো, আর লোকেশনটাও ট্র্যাক করা যাবে। তাই নিশ্চিন্ত থাকুন, আমরা যথাসাধ্য চেষ্টা করব। তাহলে এখন কি করব আমরা? দেখ, এই মুহূর্তে একটু অপেক্ষা করা ছাড়া আমাদের কাছে অন্য কোনো অপশন নেই। ওরা যদি মুক্তিপণ চেয়ে ফোন টোন করে, তাহলেই আমরা কেসটাতে এগোতে পারবো। নিশ্চিত করে তো এটাও বলা যাচ্ছে না যে অনির্বাণকে কিডন্যাপই করা হয়েছে। আর ওই লোকেরাই যে করেছে, এটাও তো শুধু অনুমান মাত্র। আর অনুমানের ভিত্তিতে তো আমরা এগোতে পারবো না, বুঝতেই পারছিস। আমার ভাইয়ের কি হবে দিদি? ওকে কবে ফিরে পাবো আমরা? আদৌ পাবো তো? আপনি এত উতলা হবেন না। আমাদের ঠান্ডা মাথায় কাজটা করতে হবে। সব দিক বিবেচনা করে তারপরে এগোতে হবে। একটু তো সময় লাগবেই। আপনারা বাড়ি যান, কোনো খবর পেলেই আপনাদেরকে জানানো হবে। সেই ভালো। আমরা তাহলে আসছি এখন। কিছু জানতে পারলে ইনফর্ম করিস। তোর উপর অনেক ভরসা করেই বাড়ি যাচ্ছি। তাহলে কালকের মধ্যে ওদের বাবা ও মা এসে যাবেন আশা করি। দেখা যাক কি হয়। শীঘ্রই আমরা কিছু ক্লু পেয়ে যাব বলে আশা করি। একদম দুশ্চিন্তা করিস না, আমরা সব রকমভাবে চেষ্টা করছি। বাড়ি ফিরতে ফিরতে ওদের অনেকটাই রাত হয়ে গেল। প্রিয়াশা কেঁদে কেঁদেই অস্থির। বাড়িতে আর কেউ নেই। এই অবস্থায় ওকে একা রেখে যাওয়াটা উচিত হবে না ভেবে মায়াঙ্ক সেদিন প্রিয়াশার ফ্ল্যাটেই থেকে যায়। কি হবে এখন মায়াঙ্ক? অনেকে কিভাবে ফিরে পাবো আমরা? কিচ্ছু হবে না প্রিয়া, কাম ডাউন। সব ঠিক হয়ে যাবে। দেখো, একটু কিছু খেয়ে নাও তুমি। কিছুই তো খাওনি বোধ হয়। এই অবস্থায় আমার গলা দিয়ে খাবার নামবে না মায়াঙ্ক। তুমি কিছু খাবে? না, আমি খেয়েছি। দাঁড়াও, খাবে না বললে তো হয় না। জানি ইচ্ছে নেই, তবু একটু দুধ খাও, আমি গরম করে আনছি। না, আমার কিছু লাগবে না। শুধু তুমি আমার পাশে থাকো প্লিজ। মায়াঙ্ক ওর কোলে প্রিয়াশার মাথা নিয়ে হাত বোলাতে থাকে। একটু সময়ের পর প্রিয়াশা ঘুমিয়ে পড়ে, আর প্রিয়াশার কপালে একটা আলতো করে চুমু দেয় সে। তারপর উঠে এসে ওই ডায়েরির লেখাগুলো নিয়ে বসে। ফোনে সব ছবি তোলাই ছিল। মনে মনে রহস্যের সন্ধান পায় মায়াঙ্ক। পরের দিন সকালেই মায়াঙ্ক প্রিয়াশার বাবা মাকে ফোন করে সব ঘটনা জানায়। তারপর পুলিশে ফোন করে খোঁজ খবর নেয়। তারপর প্রিয়াশা উঠলে ওকে নিয়ে বেরিয়ে পড়ে রহস্যের সমাধানে। আরে বাবা, সকাল সকাল বেরিয়ে এলে কিছু না বলে, ব্যাপারটা কি শুনি? চলো, গেলেই বুঝতে পারবে। মায়াঙ্ক, আমার কিন্তু ইয়ার্কি করার একদম মুড নেই। কি ব্যাপার? কোথায় যাচ্ছি আমরা? বাড়িতে মা বাপি এসেছে, ওরাও দুশ্চিন্তায় আছে। প্লিজ বলো কিছু। কাকু কাকিমাকে আমি সব আগেই বলে রেখেছি। থানা থেকে সোজা স্পটে যাব আমরা। ওরা চিন্তা করবে না, তুমি শুধু চুপ করে বসে থাকো। স্পট? কিসের স্পট? কোথায় যাব এখন? দাঁড়াও, গাড়িটা আগে একটু সাইড করে রাখি। মাথা খেয়ে ফেললো আমার। দেখো, পুলিশের যা মতিগতি বুঝলাম, ওরা ওদের মতো কাজ করবে, কিন্তু আমাদের তো আর ওদের ভরসা থাকলে চলবে না। মানে কি করবে তুমি? আমি নই, আমরা দুজন মিলে করব।
আরে কি করতে চাইছো সেটাই তো স্পষ্ট নয়। আরে বলছি একটু নিঃশ্বাস নেওয়ার সময় তো দাও। দেখো, তোমাকে সবটাই খুলে বলছি, ভালো করে শোনো। আমি যতদূর যা বুঝছি এখানে কোনো একটা ষড়যন্ত্র রয়েছে, আর ওই চন্দ্রচূড় চাঁদ কে সেটা আগে খুঁজে বের করতে হবে। আমি কিছু একটা সার্চ করেছি, বাকিটা জানবো আমার ডিপার্টমেন্ট হেডের থেকে। তার আগে আমাদের যেতে হবে ওই বাড়িটায় যেখানে তোমরা ওই ডায়েরিটা পেয়েছিলে। কিন্তু ওখানে গিয়ে কি হবে? সে জানি না, তবে একটু ঘুরে দেখব, যদি আরও কিছু তথ্য পাই। যতদূর জানি ওই ব্যক্তি আর বেঁচে নেই, কিন্তু তাদের উত্তরপুরুষদের রমরমা নাকি এখনও রয়েছে নদিয়া ও তার পার্শ্ববর্তী এলাকায়। এলাকার এমএলএ বর্তমান প্রজন্ম, তার সঙ্গে আছে দুর্নীতির ব্যবসা। ওনার পোষা গুন্ডাদের ভয়ে এলাকার সবাই ত্রাসে থাকে। ওরে বাবা, এ তো ডেঞ্জারাস ব্যাপার। আমার ভাই কি ওদের খপ্পরেই পড়লো তাহলে? ঠিক বুঝতে পারছি না, তবে সেটাই যদি হয় তবে আমাদের কাজটা খুব একটা সহজ হবে না। পুলিশও এদের কেনা গোলাম। বুঝতেই পারছো তোমরা কোন বিপদে পা দিয়েছিলে। তাহলে এখন উপায়? কিছু একটা করো মায়াঙ্ক। সে তো করবই। সাধারণ মানুষকে ঠকিয়ে বোকা পেয়ে আর কতদিন রাজত্ব চালাবে বাছাধনরা? এবার ওদের মুখোশ খোলার সময় এসে গেছে। কিন্তু আমরা কি পারবো এত বিত্তশালী ক্ষমতাবানদের সাথে লড়তে? লড়ার আগেই হেরে গেলে তো চলবে না প্রিয়া। শক্ত হও, লড়তে আমাদের হবেই। যেভাবেই হোক অনিকে তো ফিরিয়ে আনতে হবে। অনের জন্য আমি সব রকম রিস্ক নিতে প্রস্তুত মায়াঙ্ক। এই তো, এই স্পিরিটটাই চাই। সাহস নিয়ে দৃঢ়ভাবে লড়তে পারলে অর্ধেক লড়াই আমরাই জিতবো। এবার চলো সেই বাড়িতে। সারা বাড়িতে পুরনো অনেক অ্যান্টিক জিনিস থাকলেও বিশেষ কিছু পায়নি ওরা। শুধু লাইব্রেরি খুঁজে একটা মোড়ানো হলদেটে কাগজ পায়, যেটার মাথামুন্ডু কিছুই বোঝেনি। তবুও মায়াঙ্ক ওটার সাথে নিয়ে যায়। তবে চারিদিকে লণ্ডভণ্ড অবস্থা দেখে একথা স্পষ্ট যে এখানে কেউ কিছু খোঁজাখুঁজি চালিয়েছিল, আর সেটা প্রিয়াশার আসার পরই। কারণ প্রিয়াশা জানা এখানে সব কিছু মোটামুটি সাজানো ছিল যখন ওরা ভিডিও করেছিল। বুঝতে পারছো তো, তোমার ভিডিও দেখে কেউ এখানে তল্লাশি চালিয়েছে, আর বোধহয় তারপরই ফোন করে ডায়েরি চায়। আচ্ছা, ওরা কি আর যোগাযোগ করার চেষ্টা করেছিল? না, তারপর তো আর করেনি। করলে তো তোমাকে বলতামই, আর পুলিশকেও বলতাম। বোধহয় জেনে গেছে পুলিশ তোমার নাম্বার ট্র্যাপ করছে, সেই জন্যই রিস্ক নেয়নি। কিন্তু জানলো কিভাবে? ওদের তো জানার কথা নয়। এইসব লোকেদের হাত অনেক লম্বা, ওরা সব জানতে পারে। তাহলে কি এবার? অনেকে কোথায় খুঁজবো? একটা না একটা রাস্তা তো বের করতেই হবে। আচ্ছা চলো, এবার ইউনিভার্সিটিতে যাই। ওখানে আমাদের ডিপার্টমেন্টের হেড আছেন, ওনাকে জিজ্ঞাসা করে যদি কিছু হদিশ পাই। উনি কিভাবে জানবেন? আরে বাবা, উনি একটা সার্ভে করছেন হিস্টোরিক্যাল ম্যাগাজিন নিয়ে, বাংলার প্রাচীন বংশ তাদের উত্তরপুরুষ নিয়ে। যদি কোনো ইনফরমেশন পাই তো ওনার থেকেই পাবো। কি উত্তরপুরুষ মানে? উফ, তুমি না বাংলাটা শেখো আগে ভালো মতো। উত্তরপুরুষ মানে পরবর্তী প্রজন্ম নিয়ে, মানে কোনো বংশের শেষ সম্রাট, তার নাতি, ছেলে, এগুলোকে নিয়ে। ও আচ্ছা আচ্ছা, জানোই তো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছি, অত ভালো জানি না বাংলা। এখন তাহলে শেখো। বাঙালি হয়ে বাংলা ভালোভাবে না জানাটা একটা পাপ। আপনারা যারা গল্প শুনছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন। আচ্ছা আচ্ছা, অত জ্ঞান দিতে হবে না, সবসময় মাস্টারি ফলায় আমার উপর। আচ্ছা আচ্ছা, চলো এখন গাড়িতে ওঠো, এখানে বেশিক্ষণ থাকাটা সেফ নয়। ইউনিভার্সিটিতে দিদি আসবো? হ্যাঁ হ্যাঁ, এসো মায়াঙ্ক, বসো। আলাপ করিয়ে দিই, ইনি আমার হবু পত্নী প্রিয়াশা দত্ত, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে HR পদে কর্মরতা। আর উনি হলেন আমাদের ডিপার্টমেন্টের হেড অলকা দাশগুপ্ত। খুব ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে। আমারও ভীষণ ভালো লেগেছে তোমাকে, খুব মিষ্টি মেয়ে তুমি, দুজনাকে দারুণ মানিয়েছে। আচ্ছা, তোমার কি সমস্যা হয়েছে শুনলাম? তোমার ভাই নাকি মিসিং? হ্যাঁ ম্যাম, আসলে আমি একটা ইউটিউব চ্যানেল চালাই, সেখানে কলকাতার খুঁটিনাটি বলে একটা সিরিজ করছিলাম, তো সেখানেই গোলমালটা শুরু হয়। এরপর প্রিয়াশা সব ঘটনায় বলে ওনাকে। সব শুনে তো উনি রীতিমতো চমকে ওঠেন। বলো কি, এত কাণ্ড! তা মায়াঙ্ক, কি করবে এবার, ভেবেছো কিছু? হ্যাঁ দিদি, আমি ভাবছিলাম একটু নিজেরা চেষ্টা করে দেখি।
বুঝতেই পারছেন অনির্বাণ আমার স্টুডেন্ট আর নিজের শ্যালকও। ওকে এভাবে কিডন্যাপ করে নিয়ে যারা ভোগাচ্ছে তাদের আমি উচিত শাস্তি দিতে চাই। হুম, আমি কিভাবে তোমাদের সাহায্য করতে পারি বলো? দিদি, যে ডায়েরিটা পেয়েছি সেটা চন্দ্রচূড় চাঁদের মানে জগৎ শেঠের বংশধরে। তো আপনি যদি ওর সম্বন্ধে কিছু ইনফরমেশান দেন তো খুব উপকার হয়। নিশ্চয়ই ম্যাঙ্ক, দেখো পুরো ডিটেলস তো আমার এখন মনে নেই। আমি বাড়ি গিয়ে থিসিসের খাতা দেখে তোমাকে পাঠাতে পারি। তবে যতদূর মনে পড়ছে উনি বেঁচে নেই। ওনার পৌত্র এখন বর্তমানে নদিয়ার একজন সমাজসেবী, ভোটেও দাঁড়িয়েছিলেন বোধহয় এমএলএ। হ্যাঁ দিদি, একদমই ঠিক, আমি গুগল করে দেখেছি। বাহ, কাজ তো তাহলে এগিয়েই রেখেছ। তবে সমাজে সেবাটা ওদের আইওয়াস। এর আড়ালে বহু দুর্নীতিপ্রবণ ব্যবসা আছে ওদের। মাদকদ্রব্য পাচার, মহিলা ট্রাফিকিং, বেটিং, আরও অনেক কিছু। নদীর বেশ কয়েকটা ইট ভাটা আর বাজার ওদের দখলে। বেশ প্রভাব প্রতিপত্তি আছে ওদের, তাই ওদের বিরুদ্ধে কেউ কিছু বলে না। যতই ক্ষমতা থাকুক আমি শেষ পর্যন্ত দেখতে চাই। আপনি একটু বিস্তারিত খবর দিয়ে আমাকে হেল্প করুন দিদি, এটা আমার আপনার কাছে একান্ত অনুরোধ। আরে ঠিক আছে, আমি তো বললামই সব রকম সাহায্য আমি করব। তবে তোমাদের ওই নদিয়ায় যেতে হবে, ওখানে গেলে আরও সূত্র পাবে। হ্যাঁ দিদি, সেরকমই প্ল্যান আছে, আগামীকালই বেরিয়ে পড়বো আমরা। আচ্ছা, সাবধানে থেকো তোমরা। ওরা খুব শক্তিশালী, তাই বুঝে শুনে পা ফেলবে। আর আমি একজনের নাম্বার দিচ্ছি, ফোন করে আমার কথা বলো, উনি তোমাদের সাহায্য করবেন। অসংখ্য ধন্যবাদ দিদি, আজ তাহলে আসছি। এই বলে দুজনে বেরিয়ে আসে ইউনিভার্সিটি থেকে। তখনই মায়াঙ্কের গাড়ির কাছে একটা বড় ঢিল এসে পড়ে, আর একটু হলে ওর মাথায় লাগতো সেটি। ঢিলের সাথে মোড়ানো একটা কাগজ। কাগজটা ওরা খুলে দেখে, ওতে লেখা সাবধান, বেশি এগোলেই মৃত্যু। ব্যাস, শুধু এইটুকুই, আর কিচ্ছু লেখা নেই। মায়াঙ্ক ছুটে যায় কে ঢিলটা ছুঁড়ল দেখতে, কিন্তু কাউকেই খুঁজে পায় না। এই ভর দুপুরে ইউনিভার্সিটির ভিতর এরকম কাজ কে করলো? তবে কি কেউ ফলো করছে ওদের? মায়াঙ্ক ছেড়ে দাও, চলো যাই এখান থেকে, বাড়িতে বাপি মারাও অপেক্ষা করছে। হ্যাঁ চলো, তবে ইউনিভার্সিটির ভিতরে এসে এমন কাজ কে করলো সেটাই বুঝতে পারছি না। আমার কিন্তু রীতিমতো ভয় লাগছে এবার। ছাড়ো, এসবের মধ্যে থেকে আর লাভ নেই। আমরা বরং পুলিশকেই জানাই সবটা, তারপর ওরা যা ব্যবস্থা নেওয়ার নেবে। ভুল করছো প্রিয়াশা, এভাবে ভয় পেয়ে পিছিয়ে গেলে ওরা আরও উৎসাহ পাবে এসব কাজে। আর অনিরও তো কোনো খোঁজ পাওয়া যায়নি এখনো। কিভাবে হাত গুটিয়ে বসে থাকি বলো তো? তাহলে আর কি, যা ইচ্ছে করো। ভাইটা একে বিপদে পড়ে, তার মধ্যে তোমার যদি কিছু হয়, নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না আমি। আরে কিচ্ছু হবে না আমার, তুমি তো আছো আমার সাথে, দেখবে আমরা দুজন মিলে সামলে নেবো সব। আচ্ছা বেশ, তাই হবে। এখন চলো বাড়িতে, কিছু খাওয়া দাওয়া করে নেবে, মা রান্না করে রেখেছে। কাকিমা আবার এসব করছেন কেন এখন? এমনিতেই মন ভালো নেই ওনার। সে তো মন কারুরই ভালো নেই, তবু খেতে তো হবে কিছু। মাকে বলেছি শুধু সেদ্ধ ভাত করতে, তাই খেয়ে নেব সবাই। বাপিও চেষ্টা করছে জানাশোনা কিছু পুলিশ অফিসারের সাথে কথা বলতে, দেখা যাক কত দূর কি হয়। পুলিশ ওদের মতো কাজ করুক, আমি একটু নিজের মতো করে হ্যান্ডেল করতে চাই এই কেসটা, দেখি কতটা কি করতে পারি। প্রিয়াশার ফ্ল্যাটে। কি রে মা, তোরা তোরা এত দেরি করলি? হ্যাঁ রে, কিছু খবর পেলি অনির? শান্ত হও মা, ঠিক খোঁজ পাওয়া যাবে ভাইয়ের। আমরা সবাই মিলে চেষ্টা করছি। 2 দিন হয়ে গেল ছেলেটা বাড়ি ছাড়া। কি করছে, কোথায় আছে, কিচ্ছু জানি না। আমি আমি যে আর পারছি না রে মা। প্লিজ শান্ত হন কাকিমা, আমরা সবাই মিলে চেষ্টা করছি তো, পুলিশও খোঁজ খবর নিচ্ছে, খুব তাড়াতাড়ি আমরা অনেক খোঁজ পেয়ে যাব। তাই যেন হয় বাবা। এসো এসো, তোমরা ভেতরে এসো। তোমাদের যে একটু আপ্যায়ন করব সেটুকুনিও পারছি না এখন। একদম এসব নিয়ে ভাববেন না, ঠাকুরকে ডাকুন যেন আমরা তাড়াতাড়ি অনেকে বাড়ি ফিরিয়ে আনতে পারি। তুমি আছো বলেই ভরসা পাই বাবা। তুমি যেভাবে ছোটাছুটি করছো। সে এটুকু তো করতেই হতো কাকিমা, অনি আমার ভাইয়ের মতো, তার উপরে আমার ছাত্র, ওর প্রতি আমারও তো একটা দায়িত্ব আছে। মা, ও সারাদিন কিছু খায়নি,
আমি একটু ফ্রেশ হয়ে আসি, তুমি কিছু খেতে দাও আমাদের। এ মা, ছি ছি ছি, একদম ভুলে গেছি রে। আসতে না আসতেই জেরা করতে শুরু করলাম তোদের। তুমি বসো বাবা, বসো, আমি আসছি। আহা, অত ব্যস্ত হতে হবে না কাকিমা, আপনি ধীরে ধীরেই করুন। কাকু কোথায় গেলেন? উনি ওনার এক বন্ধুর বাড়ি কথা বলতে গেছেন। উনি পুলিশের বড় অফিসার। যদি অনির ব্যাপারে কোনো সাহায্য করতে পারে। ও আচ্ছা আচ্ছা। এরপর খাওয়া দাওয়া সেরে মায়াঙ্ক বেরোতে যাবে, ঠিক এমন সময় প্রিয়াশার ফোনে একজন অচেনা লোক ফোন করে জানায়, যদি ভাইকে ফিরে পেতে চাও তবে আমাদের বলা ঠিকানায় ওই ডায়েরি আর দলিল রেখে যেও, নইলে কেউ বাঁচবে না, আর পুলিশে খবর দিলে ফল সাংঘাতিক হবে। ফোনটা লাউড দিয়েছিল প্রিয়াশা। সকলে সবটা শুনেছে। শুনেই মায়াঙ্ক বলে ওঠে, কি সাহস! রীতিমতো হুমকি দিচ্ছে। মানে ওরাই অনেকে কিডন্যাপ করেছে। আমাদের এখনই থানায় যেতে হবে। থানায় গিয়ে দেখুন মায়াঙ্কবাবু, আমরা এমনিতেই সব জায়গায় খুঁজেছি, কিন্তু অনির্বাণকে পাওয়া যাচ্ছে না। আর ওই একটা ডায়েরিতেই বা কী যায় আসে, কিছুই তো বোধগম্য হচ্ছে না ওই লেখার। তবে আমার মনে হয় যাদের জিনিস তাদের ফেরত দেওয়াই উচিত। এসব লোকেরা খুব ডেঞ্জারাস, এদের সাথে পাঙ্গা নিয়ে লাভ নেই। আপনারা বরং ওদের ডায়েরি ওদের ফেরত দিয়ে দিন, তাতে আপনাদের ভাইকেও পেয়ে যাবেন। সবটাই নিজেদের মধ্যে মিটিয়ে ফেলুন। কিন্তু 1 মিনিট, একটা ডায়েরির জন্য ভাইয়ের প্রাণ চলে যাক, তাই কি চাইছেন আপনি? দেখুন ভেবে কি করবেন। ঠিক আছে, ধন্যবাদ অফিসার। চলো চলো এখান থেকে। এখানে থেকে আর কোনো লাভ হবে না, আমি বুঝতেই পারছি। বেরিয়ে এসে দেখলে তো ওই অফিসার কেমন পাল্টে গেল। এটাই ভেবেছিলাম আমি, পুলিশ কিচ্ছু করবে না, এবার যা করার আমাদেরকেই করতে হবে। আচ্ছা, একবার সরোজিনীদিকে বললে হয় না? উনি যদি কিছু হেল্প করতে পারেন। আরে সরোজিনী এখন আউট অফ স্টেশন, অন্য একটা কেস নিয়ে গেছে কোথাও। আমার মনে হয় ইচ্ছা করে ওকে সরানো হয়েছে, যাতে আমাদের অপদস্থ করা যায়। তাহলে এবার কি হবে? আচ্ছা আগে চলো, তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি, তারপর একটু বেরোবো, আমি কিছু খোঁজ খবর নেওয়ার আছে। আর পারলে কালকেই নদিয়া যাব আমরা। কাকু কাকিমাকেও বলে রেখো সে কথা। তুমি সাথে থাকলে ওরা মানা করবে না, কিন্তু তুমি আবার বেরোবে বলছো? একা একা কোথায় যাবে? একটু অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টের হেড মিহির সরকারের কাছে যাব, কিছু বিষয় জানার আর কিছু টুকটাক কাজ করার আছে। ও তুমি টেনশন করো না, আমি সাবধানে থাকবো। আর তুমিও বাড়ি থেকে একা বেরোবে না কিন্তু। কালকে যদি যাওয়া হয় তাহলে ঠিক সময় মতো আমি তোমায় জানিয়ে দেবো। তুমি রেডি হয়ে থেকো, আমি এসে নিয়ে যাব তোমাকে। আচ্ছা। স্যার আসবো? আরে মায়াঙ্ক যে, এসো বসো। কি খাবে বলো, চা না কফি? না স্যার, আজ আর কিছু খাবো না, কিন্তু বড় বিপদে পড়ে এসেছি আপনার কাছে, একটু হেল্প লাগবে। আরে এত সংকোচ করছো কেন? কি হয়েছে? কি হেল্প লাগবে বলো, আমি নিশ্চয়ই সাধ্যমতো চেষ্টা করব। প্রিয়াশার ঘটনাটা সবটাই বলল। তারপর ফোন থেকে ছবি দেখায় সেই ডায়েরির পেজগুলোর। আরে এটা তো দারুণ জিনিস, কোথায় ছিল এতকাল? ওই বাড়িতেই, যেখানে প্রিয়াশা আর ওর ভাই যায়। এটা হাতানোর জন্যই একজন উঠে পড়ে লেগেছে, কিন্তু এর বিষয়বস্তু কিছুই তো বুঝতে পারছি না। দেখো, তখন মুসলিম বাদশার শাসন ছিল, তাই আরবি ভাষার প্রাধান্য ছিল। পরে বাংলা হরফে আরবি ভাষা লেখা হতো। সে সময় অনেক আরবি শব্দ বাংলায় অভিধানে স্থান পায়। যাই হোক, এটা সেই রকম বাংলা হরফে লেখা আরবি। আমি আরবি ভাষার চর্চা করেছি কিছুটা। এটা পড়ে যা বুঝলাম, কিছু হিসাবের গোলমাল হওয়ায় লেখক সন্দেহ করেছেন কেউ পিছন থেকে ছুরি মারতে পারে ওনাকে। সেই জন্য উনি নিজের সম্পদ আগাম লোকাতে চান। সম্পদ কোথায় লোকাবেন সেই নকশাও প্রস্তুত, তবে সেটা জটিল ধাঁধায় লিখে রেখে গেছেন তিনি। কিন্তু এই ধাঁধা তো এখানে নেই। সেটা তো আমি জানি না, তবে এবার বুঝতে পারছি ওরা এই ডায়েরিটা পাওয়ার জন্য এত মরিয়া কেন। ওরা ভেবেছে এতেই ধাঁধা আছে, আর সেটা পেলেই জগৎ শেঠের সম্পদ ওরা পেয়ে যাবে। একদম তাই। খুব সম্ভবত ওনার পরের প্রজন্মের কেউ এই কাণ্ডের সাথে জড়িত। যা শুনেছি, ওরা নাকি ভীষণ অসৎ ও অনৈতিক কাজের সঙ্গে যুক্ত। হ্যাঁ স্যার, আমিও সেটাই শুনলাম। তবে এবার ওরা খুব ভুল জায়গায় পা দিয়েছে, সবল তো ওদের খেতেই হবে। মানে? ও কিছু না স্যার,
আপনাকে কষ্ট দিলাম তার জন্য দুঃখিত। আরে এত ফর্মালিটি করছো কেন? তোমার মতো ব্রাইট ছাত্র ও প্রফেসর আমাদের ইউনিভার্সিটির গর্ব। তোমার জন্য আমার দ্বার সব সময় খোলা। থ্যাংক ইউ স্যার। আজ আসছি তাহলে। হ্যাঁ এসো, দরকার পড়লে ফোন করো আমায়। পরের দিন মায়াঙ্ক প্রিয়াশাকে নিয়ে গাড়ি করে বেরিয়ে পড়ল নদিয়ার উদ্দেশ্যে। আমরা কোথায় যাচ্ছি? নদিয়ার হরিনারায়ণপুর ছোট্ট একটা মফস্বল শহর। এখানে আধুনিক সব সুযোগ সুবিধা পাওয়া গেলেও মধ্যযুগীয় বিচার ব্যবস্থা চলে। মানে? যতদূর শুনেছি ওখানে এখনও লোকে জগৎ শেঠের পরিবারকেই প্রধান মনে করে। ভোটে অন্য কোনো প্রার্থী দাঁড়ালেও জয়ী হওয়ার কোনো চান্স নেই। সবচেয়ে বড় কথা, কেউ কোনো অন্যায় করলেও বিচার করে ওরাই। পুলিশ আছে, তবে শুধু নামেই। তবে হ্যাঁ, জমির ফসল ঠিকমতো না দিলে বা বকেয়া পাওনা না পেলে ওদের ইশারায় পুলিশ তাদের শাস্তি দেয়। এ আবার কি আজব তো, এখনো চলে এসব? সবই হয় প্রিয়া, কলকাতায় থেকে কতটুকু আর চিনলি নিজের দেশটাকে। এখনও ডাইনি অপবাদে পুড়িয়ে মারা, পণ না দিলে অত্যাচার, অন্য কাস্টে বিয়ে করলে মৃত্যুদণ্ড, সবই চলে বহাল তবিয়তে। এগুলো শুধু গল্প আর সিনেমায় দেখেছি, কিন্তু এই আধুনিক যুগে দাঁড়িয়েও এসব মেনে নিচ্ছে লোকেরা। শিক্ষার অভাব আর কুসংস্কারই এর জন্য দায়ী, জানিস তো। যাই হোক, এসব কথা পরে আলোচনা করা যাবে। আগে বল, ওরা আর ফোন করেছিল? না, করেনি। বেশ, তবে এবার তুই ফোন করবি। মানে? মানে তুই একবার ওদের ফোন করে বলবি তোর ভাইকে ছেড়ে দিতে। এর জন্য যা লাগবে ওদের তুই দিতে প্রস্তুত। কি বলছিস এসব? এত ইম্পর্টেন্ট একটা ডায়েরি দিয়ে দেব, তাও আবার ওদের? ওরা অসৎ কাজে লাগাবে জেনেও। উফ, যা বলছি কর না, আমার ফোন থেকে কর। তোর নাম্বার আবার পুলিশ ট্র্যাক করছে, বলবি এটা অন্য নাম্বার থেকে করছিস। আচ্ছা ঠিক আছে, করছি তাহলে। হ্যালো, আমি প্রিয়াশা বলছি। ওই ইউটিউব ভিডিওর কেস নিয়ে কথা বলতে চাই। ওপাশ থেকে পুরুষ কণ্ঠ। আমি আমার ভাইকে ফিরে পেতে চাই, আর এর জন্য আপনারা যা চাইবেন আমি তাতেই রাজি। পথে এসো ডার্লিং। কি পুলিশ বলেও কিছু হলো না তো? হবেও না। ওই পুলিশের বাবু আমাদের কিছু করতে পারবে না। এখানে শুধু দাদামণির হুকুম চলে, বুঝলে মামুনি? হ্যাঁ বুঝেছি স্যার। কিসের স্যার? কার স্যার? আমরা তো তোমার নাগর হে। ভিডিও দেখে পুরো ফিদা হয়ে গেছি। নেহাত গুরুর বারণ আছে অন্য কিছুতে ফোকাস করতে। নইলে নইলে কি? নইলে তোমাকেই চাইতাম জান। আপাতত ওই ডায়েরিটা দিলেই তোমার ভাইকে ছেড়ে দেবো। স্কাউন্ড্রেল! ছি ছি, মামুনিও তো রাখলে চলে। আমরা তো মস্করা করছিলাম একটু। ডায়েরি আপনারা পেয়ে যাবেন, আমার ভাইকে ছেড়ে দিন। নদিয়ার নারায়ণপুরে এসে তোমার ভাইকে নিয়ে যাও। এখানেই বন্দি আছে ও, আর ডায়েরিটাও আনবে সাথে। বেশি চালাকি করলে দুজনকেই খতম করে দেবো একদম। আচ্ছা আমি আসছি। তাড়াতাড়ি এসো ডার্লিং। ননসেন্স। বলে ফোন কেটে দেয়। ফোন যেহেতু স্পিকারে ছিল তাই মায়াঙ্ক সবই শুনেছে। তবুও প্রিয়াশা বলে ওঠে, দেখলে একবার কি সাহস ওদের, কিভাবে কথা বললো শুনলে? সবই শুনেছি প্রিয়া, তবে এবার মাথা গরম করলে চলবে না। মাথা গরম করে একটা ভুল চাল দিলেই কিন্তু সব শেষ। তাহলে কি করব? আমার মাথায় আগুন জ্বলছে এখন। আপাতত মাথায় জল ঢালো। সবসময় আর কি ভালো লাগে না মায়াঙ্ক, প্লিজ স্টপ ইট। দেখো প্রিয়া, রাগ যে আমারও হচ্ছে না তা নয়, কিন্তু আমরা এখন নিরুপায়। ওদের কাছে অনেক 3 দিন ধরে বন্দি। জানি না আদৌ ওকে ছাড়াতে পারবো কি না। তারপর ওই ট্রেজার ডায়েরি, সেটাও রক্ষা করতে হবে আমাদের। তাই এখন একটু সমঝে চলাই ভালো। দেখো, রাস্তার 2-1টা কুকুর তো চিৎকার করবেই, সেসব গায়ে না মেখে নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে। মানে আমাদের আগে ওখানে পৌঁছে একটা সেফ জায়গা খুঁজতে হবে, তারপর জানতে হবে দাদামণির ব্যাপারে। লোকটা কে, কি চায়, এসব খুঁজে বের করতে হবে। সামনে অনেক কাজ, তাই বলছি মাথা ঠান্ডা রাখো।
এরপর নদিয়ায় পৌঁছে নারায়ণপুরের কিছুটা আগে এক জায়গায় হোটেল বুক করে ওরা। রাত হয়ে এসেছিল, তাই মায়াঙ্ক আর রিস্ক নেয়নি। কাল সকালে নারায়ণপুরের উদ্দেশ্যে বেরোবে ওরা। হোটেলে হঠাৎ মাঝরাতে চিৎকার চেঁচামেচি শোনা যায়। ওরা দোতলায় ছিল। জানলা খুলে দেখে একদল গুন্ডা গোছের লোক ফোনে কোনো ছবি দেখিয়ে হোটেলের গার্ডকে কিসব জিজ্ঞাসা করছে। গার্ডটি নাইট ডিউটিতে এসেছে 11টার সময়, তাই প্রিয়াসাদের দেখেনি। তাই খুব সম্ভবত মাথা নাড়িয়ে কিছু বোঝানোর চেষ্টা করছিল। গুন্ডাগুলো ভিতরে আসার চেষ্টা করছিল। এমন সময় হোটেলের আরও দুজনে বেরিয়ে যায়, বাইরে হাতাহাতি শুরু হয়। আর কিছু বুঝতে বাকি নেই মায়াঙ্কের। প্রিয়াসাকে ডেকে ওদের লাগেজ নিয়ে পিছনে দরজা দিয়ে ওরা পালায়। আরে এভাবে ছুটছো কেন? বুঝতে পারছো না, গুন্ডাগুলো আমাদেরই খোঁজ করছে। খুব সম্ভবত ওরা জেনে গেছে আমরা এখানে আছি, তাই তল্লাশি চালাতে এসেছে। মা, সে কি কি হবে তাহলে এবার? সে জানি না। যতদূর পারি ছুটি, তারপর সামনে একটা গ্রামে গিয়ে আশ্রয় নেব রাতটা। সকালে উঠে বাকিটা ডিসাইড করব। আর কিচ্ছু ভাবতে পারছি না এখন। বেশি কথা না বলে তাড়াতাড়ি দৌড়াও, ধরা পড়লে আর রক্ষে নেই। কিছুক্ষণ দৌড়ে একটা পুরো বাড়িতে এসে পৌঁছায় ওরা। সঙ্গে সঙ্গে শুরু হয় প্রবল বৃষ্টি আর বাজ পড়া। দুর্যোগের মধ্যে ওরা নিশ্চিন্ত হয়ে গুন্ডাগুলো হয়তো আর ওদের পিছু না নিয়ে ফিরে যাবে। প্রবল বাজ পড়ার শব্দে চমকে ওঠে প্রিয়াসা। এতক্ষণ দৌড়ে আর অজানা ভয়ে শঙ্কিত ছিল, তারপর হঠাৎ কাছেই বাজ পড়ার শব্দ শুনে ভয় চাপটে ধরে মায়াঙ্ককে। মায়াঙ্ক নিজের বুকে আশ্রয় দেয় ভয়ার্ত পাখির মতো কোমল প্রিয়াসাকে। বেশ কিছুক্ষণ আলিঙ্গনরত অবস্থায় ছিল ওরা। প্রিয়াসার কাঁপা ঠোঁটে নির্ভরতার আবেশ মিশিয়ে ঠোঁট মেলায় মায়াঙ্ক। কিছুক্ষণ পর অবশ্য বৃষ্টি কমাতে সম্বিত ফেরে দুজনেরই। লজ্জায় লাল হয়ে ওঠে প্রিয়াসা। এরপর ভোরের আলো ফুটলে ওরা আবার নারায়ণপুরের দিকে যাত্রা শুরু করে। তাড়াহুড়োতে গাড়িটা তো আনা হয়নি। উফ, এবার আমরা পৌঁছবো কি করে? রাস্তায় কারো কাছে লিফট চাইলে হয় না? এই মেন রোডে কে লিফট দেবে আমাদের? আর বাস বা অন্য কোনো পাবলিক ট্রান্সপোর্টও তো দেখছি না। উফ, খুবই চাপ হয়ে গেল। এই রোদের মধ্যে এভাবে হাঁটবো কতক্ষণ? আচ্ছা দাঁড়াও, আমি একবার চেষ্টা করে দেখি যদি কেউ দাঁড়ায়। দু একটা কার বাইক তো গেল দেখলাম। কোনো লাভ নেই, কেউ দাঁড়াবে না। আচ্ছা একবার চেষ্টা করে দেখি তো। দেখো কি হয়। প্রিয়াসা লিফট চেয়ে এগিয়ে এসে দাঁড়ায় একটু। কিছুক্ষণ পর একটি বাইক আরোহী দাঁড়ায় ওদের সামনে। আরে প্রিয়াসা দিনা? হ্যাঁ, মানে আপনাকে তো ঠিক চিনলাম না। আমি আপনার ফ্যান বলতে পারেন। আপনার ইউটিউব চ্যানেলটা রোজ ফলো করি। বেশ নিত্য নতুন জায়গার ব্লগ বানান আপনি। আমার খুব ভালো লাগে, ইভেন আমার মাও দেখে। ও মা, তাই? খুব ভালো লাগলো শুনে। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আমি বিমল, আমি এখানেই থাকি। আপনি তো কলকাতায় থাকেন, তাহলে এখানে কোনো ব্লগ করতে নাকি? না না, একটু পার্সোনাল কাজ ছিল। আমরা নারায়ণপুর যাব, কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না। আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে, তাই দেখছিলাম যদি কেউ লিফট দেয়। ও এই ব্যাপার, আগে বলবেন তো। আমিও নারায়ণপুরেই থাকি। একটা কাজে সদরে গেছিলাম, এখন ফিরছি। আপনাদের অসুবিধা না হলে চলে আসুন আমার বাইকে, কাছেই আমাদের বাড়ি। আসলে আমার সাথে আমার বন্ধুও আছে, অসুবিধা হবে না তো? আরে না না, কোনো অসুবিধা নেই, আপনারা আসুন তো। এরপর তিনজনে বিমলের বাড়িতে যায়। ওর মায়ের সাথে আলাপ হয়। ওদের দেখে খুব বিশ্বস্ত মনে হয় মায়াঙ্ক আর প্রিয়াসার। ওরা সব কথা খুলে বলে আর জানায় ওদের আসার কারণ। সব শুনে বিমলের মা বলে ওঠে, আমরাও যে এমন একটা দিনের জন্যই অপেক্ষা করে আছি। জানো, বিমলের বাবা 5 বছর আগে মারা গেছে। বলা ভালো খুন হয়েছে ওদের জন্যই। ওরা বাজারে ব্যবসায়ীদের থেকে তোলা আদায় করত। বিমলের বাবা তার প্রতিবাদ করায় ওরা ওনাকে খুন করে। আপনারা পুলিশে জানাননি? পুলিশে জানিয়ে কোনো লাভ হতো না বাবা। পুলিশ ওদের হাতের কেনা গোলাম, আর ওরা তো কাজ করে চুপি সারে, কোনো প্রমাণ রাখে না। যেমন বিমলের বাবাকে দেখানো হয়েছে রেলে কাটা পড়েছেন,
আসলে ওরাই ধাক্কা মেরেছিল রেল লাইনে। মানে আপনি কি করে জানলেন? দেখেছিলেন? না, নিজের চোখে দেখিনি, তবে অনুমান করেছি। সেদিন রাতে খেতে বসার সময় ওদের লোকজন ডেকে নিয়ে যায় ওনাকে। তারপর মাঝরাতে খবর আসে দুর্ঘটনার। এও কি কাকতালীয়ভাবে সম্ভব? অত রাতে উনি যেতে যাবেন কেন রেল লাইনে? বাজারে ওনার দোকান আছে, উনি সারাদিন সেখানেই থাকতেন। মাঝে দুপুরে আর রাতে দোকান বন্ধ করে বাড়ি আসতেন। পথে রেল লাইনও পড়ে না। সেদিন বাড়িও ফিরেছিলেন ঠিক সময়। তারপর ওই দাদামণির লোকেরা এসে ডেকে নিয়ে গেল। তারপর আর মানুষটা বাড়ি ফিরল না। দেখুন, আপনি চিন্তা করবেন না আন্টি, আমরা ঠিক ওদের সাহায্য করব। কিন্তু দাদা, ওরা যে অনেক ক্ষমতাশালী আর লোকবল প্রচুর। তোমরা দুজনে পারবে কি করে ওদের সাথে? ভাই, তাই বলে অন্যায় দেখে তো চুপচাপ করে বসে থাকতে পারবো না, কিছু তো একটা করতেই হবে। দাদা, আমিও আছি তোমাদের সাথে, কোনো কিছুর দরকার লাগলে বলো। আপাতত একটা নিরাপদ জায়গা দরকার থাকার জন্য, হয়তো 2-1 দিন লাগবে। পারবে জোগাড় করতে? জায়গা খোঁজার দরকার কি? আমাদের বাড়ি তো আছে, তোমরা নিশ্চিন্তে এখানে থাকতে পারো। আমাদের গেস্ট রুমে তোমাদের থাকার ব্যবস্থা করে দিচ্ছি। যতদিন ইচ্ছে থাকো, আর আমি যা রান্না করব তাই খেও কষ্ট করে। এ তো আমাদের পরম প্রাপ্তি মাসিমা। তবে আজ আর কথা নয়, এবার আমাদের উঠতে হবে। ওদের পাঠানো ঠিকানায় যেতে হবে আমাদের। আমার ভাইকে আটকে রেখেছে যেখানে। যাওয়ার আগে একটু প্রোটেকশন নিলে হতো না? দেখো, সব ব্যবস্থা করে রেখেছি বিমল, তুমি কিচ্ছু চিন্তা করো না। শুধু ভগবানের কাছে প্রার্থনা করো যেন আমাদের মিশন সফল হয়। সে তো নিশ্চয়ই করব। সাবধানে থেকো তোমরা। কিছু প্রয়োজন হলে ফোন করো আমাকে। একদম। আসছি তাহলে আজ। ওদের পাঠানো ঠিকানায় পৌঁছে কি করব আমরা? সরাসরি ঢুকে যাব ভিতরে? ওই জায়গার লোকেশন ট্র্যাক করে দেখেছি, ওটা একটা গোডাউন। ওখানে লোকজন কেমন কি আছে সেটা আগে জানতে হবে। সেটা কি করে সম্ভব? আমাদের আগে ওখানকার একটা নাটক কোম্পানিতে যেতে হবে। সেখান থেকে কিছু রিহার্সালের নাম করে ড্রেস ভাড়া করে ছদ্মবেশ নিতে হবে আমাদের। তারপর জায়গাটা ভালো করে পরীক্ষা করে তারপর বাকি সব প্ল্যান করতে হবে। কিন্তু আমরা দুজনে কি আদৌ ওদের সাথে পারবো লড়তে? কেন, আমার উপর তোমার ভরসা নেই? সে তো নিজের থেকেও বেশি ভরসা করি তোমায়। ব্যাস ব্যাস, বাকিটা আমার উপর ছেড়ে দাও। শুধু যা বলছি, যেমন বলছি তাই করো। আচ্ছা বেশ, তাই হবে তাহলে। এরপর নারায়ণপুরের বাজার এলাকায় এক নাটক কোম্পানির থেকে সাধু আর সন্ন্যাসীর কস্টিউম নিয়ে মায়াঙ্ক আর প্রিয়াশা ছদ্মবেশ ধারণ করে। তারপর ওদের পাঠানো ঠিকানায় তারা পৌঁছায়। দুটো ভিক্ষা দেবে গো, বহুদূর থেকে এসেছি। যাও যাও, এখানে কেউ থাকে না, ভিক্ষে হবে না। তোমাদের মালিককে একটু ডেকে দাও না গো, তোমাদের এত আছে, দুটো ভিক্ষা দিলে কি এমন কমবে? আপনারা যারা গল্প শুনছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন। মেলা বকবক করো না তো, এখনই বড়বাবুর গাড়ি আসবে, সরো এখান থেকে। তবে যে বললে কেউ থাকে না। বেশ করেছি বলেছি, যত সব। ভিখারি আবার আমায় জেরা করছে, যাবি না লাঠি মেরে তাড়াবো। আচ্ছা বাবা, যাচ্ছি যাচ্ছি। একটু জল দেবে গো, বড় তেষ্টা পেয়েছে, সেই কখন থেকে রোদে হাঁটছি। উফ, আচ্ছা জ্বালাতন হলো তো, দাঁড়াও আনছি জলের বোতল। প্রিয়াশা ইশারা করে আড়ালে থাকা মায়াঙ্ককে, তারপর ঢুকে পড়ে ভিতরে। আরে ওই ভিখারিটা কোথায় গেল? তুর চলে গেছে বোধহয়। আমি নিজের কাজ করি, যাই। বড়বাবু এখনই এলেন বলে। এদিকে প্রিয়াশা ও মায়াঙ্ক গোডাউনের ভিতরে ঢুকে চারিদিক লক্ষ্য করে ভালো করে। কাউকেই দেখতে পায় না। হঠাৎ আওয়াজ পায় পায়ের, সিঁড়ি দিয়ে নেমে আসছে কেউ। তখনই ওরা লুকিয়ে পড়ে পাশে রাখা বড় বড় ড্রামের পিছনে। লোকটি চলে যাওয়ার পর ওরা খুব সতর্কে ওপরে ওঠে। ওপরে একটা ছোট্ট ঘরে কিছু জনের গলার আওয়াজ পাওয়া যাচ্ছিল। সেখানে গিয়ে মায়াঙ্ক নিজের বুদ্ধি ও শারীরিক শক্তির জোরে পরাস্ত করে 3 জনকে, আর একজনের মাথায় লাঠির আঘাত করে প্রিয়াশা। সেখানেই ছিল অনির্বাণ।
ওর হাত মুখ বাঁধা ছিল দেখে ওকে মুক্ত করে প্রিয়াশা। মারামারিতে হাতে আর কাঁধে চোট পায় মায়াঙ্ক। এরপর হঠাৎই নিজের ফোন অন করে ভিডিও করে প্রিয়াশা। হ্যালো গাইজ, আপনারা দেখছেন প্রিয়ার ট্রাভেল ব্লগ, আর আমি আপনাদের প্রিয় প্রিয়াশা। আজ এসেছি নারায়ণপুরে। না, আজ কোনো ট্রাভেল ব্লগ নয়, বরং একটা সত্যি ঘটনার প্রমাণ নিয়ে। দেখতেই পাচ্ছেন আমি ছদ্মবেশ নিয়েছি সন্ন্যাসীর, আর সাথে আছে আমার বন্ধু মায়াঙ্ক, যিনি একজন প্রফেসর, আর আমার ভাই। আমাদের আগের ব্লগে কলকাতার খুঁটিনাটি সিরিজের একটা ভিডিও পোস্ট করেছিলাম আমি। সেই ভিডিও দেখে আমাকে রীতিমতো হুমকি দেওয়া হয় এবং আমার ভাইকে 3 দিন ধরে অপহরণ করা হয়, যাতে আমি যে ডায়েরিটা পেয়েছিলাম সেটা ওদের হাতে তুলে দিই। হুমকি দিয়েছেন আর কেউ নন, এই নারায়ণপুরেরই হর্তাকর্তা দাদামণির লোকেরা। আমাকে অশ্রাব্য ভাষায় কটূক্তি করা হয়, এমনকি মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। দেখতেই পাচ্ছেন আমি এখন ওদের ডেরায় দাঁড়িয়ে, আর আমার ভাইকে ফেরত নিতে এসেছি। পুলিশে কমপ্লেন করেও কোনো লাভ হয়নি। এবার আপনারাই বলুন আমার এখন কি করণীয়। আজ আমি লাইভটা করছি আর মাননীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। আপনারা আমার পাশে থাকবেন আশা করি। নমস্কার, আজ এখানেই ভিডিওটা শেষ করলাম। এ বাবা, এভাবে লাইভ ভিডিও করলে তুমি? এছাড়া আমার আর কোনো উপায় ছিল না মায়াঙ্ক। এখন শিগগিরই পালাও এখান থেকে, ওরা আসার আগে। নিশ্চয়ই ওরা দেখবে এই ভিডিওটা। চলো, পিছন থেকে পালাতে হবে আমাদের। তাই চলো। এরপর ওরা বিমলের বাড়ি এসে পৌঁছায়। কি করেছো দিদি, একেবারে লাইভ শুট! সত্যি তোমার সাহস আছে বলতে হবে। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। এবার দেখি ওরা কি করে। ওরা নিশ্চয়ই এতক্ষণে আমাদের খোঁজা শুরু করে দিয়েছে। খুঁজে পেলে প্রাণে মেরে ফেলবে। অত সহজ হবে না। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আর আমার চ্যানেল রীতিমতো পপুলার। আমার মৃত্যু হলে লোকে জানতে পারবেই, আর আমার করা ভিডিও দেখে বুঝতেও পারবে এটা কার কাজ। তাও রিস্ক কিন্তু আছেই। এটুকু রিস্ক না নিলে ওদের মুখোশ খোলা সহজ হতো না। এবার আমাদের বুঝে শুনে এগোতে হবে। বাবা পুলিশ কমিশনারের সাথে কথা বলেছে। দেখি উনি যদি কোনো হেল্প করেন আমাদের। আমি আমার ভাইকে ফিরে পেয়েছি, এটাই অনেক। এরপর কি হবে ভেবে দেখেছো? ওরা কি লাইভটা দেখেনি ভাবছো? সে যা হবে দেখা যাবে। আগে এখান থেকে বেরিয়ে আমাদের কলকাতায় পৌঁছাতে হবে। কিন্তু ওদের কোনো শাস্তি না দিয়ে চলে যাব? সে ভাবনা পুলিশের। আমরা কমপ্লেন করেছি, এবার বাকিটা ওরা বুঝে নিক। আমি আর এসবের মধ্যে নেই। এটা কিন্তু স্বার্থপরের মতো কাজ হবে। তুমি ব্যাপারটার গুরুত্ব বুঝছো না। আমিও প্রিয়াশার সাথে সহমত বাবা। তোমরা তাড়াতাড়ি কলকাতায় ফিরে যাও। এদের সাথে লড়ে তোমরা পারবে না। ওদের ডেরায় ঢুকে ওদের হারিয়ে এসেছো তোমরা। ব্যাপারটা ওরা সহজভাবে নেবে না। যা খুশি করতে পারে ওরা ভীষণ সাংঘাতিক। সেসব আমি জানি কাকিমা, কিন্তু এত অন্যায় করে ওরা পার পেয়ে যাবে, আমি এটা মানতে পারছি না। এই সময় হুড়মুড় করে কয়েকজন ঘরের মধ্যে ঢুকে ছেলেদের বেঁধে ফেলে। তারপর প্রিয়াশাকে তুলে নিয়ে যায়। মায়াঙ্ক বাধা দেওয়ার চেষ্টা করলেও কোনো লাভ হয় না। বিমলের মা এগিয়ে গেলেও ওনাকে গুন্ডাগুলো ধাক্কা মেরে ফেলে দেয়। মাথায় চোট পেয়ে অজ্ঞান হয়ে পড়েন উনি। কি মামনি, খুব ব্লগ করার শখ না? এবার সবাই মিলে তোমার সাথে একটু মজা করি, তারপর সেটা ভিডিও বানিয়ে পোস্ট করি আমরা। রাতারাতি ভাইরাল হয়ে যাবে, যে সেলেফ ফিল হবে, তাই না? একদম কাছে আসবে না বলে দিচ্ছি। তোমরা জানো না আমি কে। আমার কিছু হলেই আমার বাপি মায়াঙ্ক তোমাদের ছেড়ে দেবে না। হো আচ্ছা, তাই নাকি? নেহার দাদামণি শুধু তোমাকে ধরে আনার নির্দেশ দিয়েছিল, নইলে ওটাকে তো ওখানেই খতম করে আসতাম। হিরো আমার খুব শখ না ওর। আমাদের ডেরায় এসে আমাদের সাথে মস্তানি দেখিয়ে দিতাম আমরা কি পারি। আমাকে এখানে ধরে এনেছো কেন? সে দাদামণি এলেই জানতে পারবে। এখনই আসবেন উনি। ইতিমধ্যে সাদা ধোপদুরস্ত পায়জামা পাঞ্জাবি পরে একজন বেশ সুপুরুষ প্রবেশ করেন। ওরা সকলে দাদামণির নামে জয়ধ্বনি দেয়। আচ্ছা, এই সেই মেয়ে তাহলে? হ্যাঁ দাদামণি, এই সেই মেয়ে যে ব্লগ করে। দেখো মেয়ে, তোমার সাথে আমার পার্সোনাল কোনো শত্রুতা নেই। তুমি যে ভিডিও আজ বানিয়েছো তার জন্য আমি তোমার প্রাণ নিতেই পারতাম,
আর তবে এক্ষেত্রে আমি সেটা করব না। তুমি শুধু ডায়েরিটা আমাকে ফেরত দাও, তাহলেই আমরা তোমাকে ছেড়ে দেবো। ওটা এখন পুলিশি হেফাজতে আছে, তোমরা ওর নাগাল পাবে না। পুলিশ? ওসব পুলিশ আমাদের পকেটে থাকে, বুঝলে? পুলিশ নেহাত ওই সরোজিনী দেবী আমাদের কথা শোনেননি, তাই তো গন্ডগ্রামে ট্রান্সফার করিয়ে দিয়েছি। আর পচে মরুক এবার ওখানে। তবে আমাদের কাছে খবর আছে যে ওটা উনি নাকি তোমাদের কাছে কুরিয়ার করে দিয়েছে। এবার সেটা ভালোই ভালোই আমাকে দিয়ে দাও, নইলে আঙুল কিভাবে বেঁকাতে হয় সেটা কিন্তু আমার ভালোভাবেই জানা আছে। সত্যিই আমি এসবের কিচ্ছু জানি না। ডায়েরিটা আমি আর মায়াঙ্ক মিলেই লালবাজারে সরোজিনী দেবীর কাছে জমা দিয়ে এসেছিলাম। তারপর কি হয়েছে সত্যিই জানি না আমি। এমন সময় ওখানে এসে পড়ে মায়াঙ্ক, একেবারে হিরোর মতো এন্ট্রি নেয় সে। ডায়েরিটা আমার কাছে আছে দাদামণি, ওরফে দিগ্বিজয় সাহা বলে একটা লাল কাপড়ে মোড়ানো ডায়েরি বের করে সে। গুন্ডার দল আবার মায়াঙ্ককে ঘিরে ধরে। অনেক চেষ্টা করে ওদের সাথে পেরে ওঠে না মায়াঙ্ক। প্রথমে হাতাহাতি মারধর হলেও শেষে পিছন থেকে একজন গুন্ডা এসে মায়াঙ্কের মাথায় আঘাত করে। মাটিতে লুটিয়ে পড়ে মায়াঙ্ক। মায়াঙ্কের অবস্থা দেখে চেঁচিয়ে ওঠে প্রিয়াশা, কিন্তু ওর হাত পা বেঁধে ফেলায় কিছু করতে পারে না ও। না, প্লিজ ওর কোনো ক্ষতি করো না তোমরা। আমি ভিডিও বানিয়েছিলাম। আর চেঁচিয়ে লাভ নেই মামনি, সব খেলা শেষ। তোমার নাগর এখন ভবলীলা শেষ করেছে। আমার শুধু এটারই দরকার ছিল, এই ডায়েরিটা। থ্যাংক ইউ বলে ডায়েরিটা নিয়ে নেয় দাদামণি। আরও লোকেদের বলে, এই দুটোকে ভালো করে এখানে বেঁধে আগুন লাগিয়ে দে। না থাকবে এরা, আর না থাকবে এদের চ্যানেল। তারপর দেখি কে কি করতে পারে। জ্যান্ত পুড়িয়ে দেবো এদের। তবে কি মুখাগ্নি করবি নাকি শালা? শালা যা বলছি তাই কর। এদের বেশি সাহস হয়ে গেছিল, আমার নাম করে ভিডিও বানিয়ে আমাকেই কেস দিচ্ছে। কলকাতা থেকে সিএম পর্যন্ত ফোন করে হুমকি দিচ্ছে আমায়। দেখাচ্ছি শালা এদের মজা। না, প্লিজ ওর কোনো ক্ষতি করো না তোমরা। আমি ভিডিও বানিয়েছিলাম, যা শাস্তি দেওয়ার আমাকে দাও। প্লিজ ওকে ছেড়ে দাও। আহা, ও তো অনেক কিছু জেনে গেছে মামনি, ওকে যে ছাড়া যাবে না। আর তুমিও তো অনেক কিছু জেনে গেছো, তাই তোমাকেও ছাড়তে পারছি না, তোমাকেও মরতে হবে। ইচ্ছে তো ছিল তোমাকে নিয়ে একটু ফুর্তি করার, কিন্তু সেটার আর ভরসা পাচ্ছি না, বুঝলে? তাই তোমরা মরো, আর আমি দেখি এই ডায়েরিটাতে কোনো গুপ্তধনের সন্ধান পাই কিনা। কিন্তু তোমার তো ডায়েরিটা দরকার ছিল, সেটা তো পেয়ে গেছো। তাহলে আমাদের মেরে কি লাভ তোমার? ভালো প্রশ্ন করেছো, তোমাদের মেরে লাভ কি? তোমরা তো ডায়েরিটা দেখেছো, এক্সপার্ট দিয়ে পড়িয়েছো, তাই গুপ্তধন কিছু থাকলে তোমরাও যে সে জায়গায় যাবে না তার কি গ্যারেন্টি আছে? আর আমার সম্বন্ধেও তো অনেক খোঁজ খবর নিয়েছো, তাই নিজের সুরক্ষার জন্য তোমাদের মারতে বাধ্য হচ্ছি আমি, বুঝলে? মানে আমরা যা শুনেছি সব সত্যি? ড্রাগস, হিরোইন, মাদকের ব্যবসা, চোরাপথে বেআইনি অস্ত্র পাচার, মেয়েদের নিয়ে ট্রাফিকিং, সত্যিই আপনি করেন? করতে হয় মামনি, করতে হয়। টাকা রোজগারের জন্য এসব করতে হয়, নইলে সাদা কাপড় পরে জনসেবা করলে তো আর পেটে ভাত জুটবে না। হে, এসব বেআইনি কাজ ছেড়ে সৎপথে থেকেও ডাল ভাত জোটে। আর ডাল ভাত হয়তো জোটে, কিন্তু ছেলে মেয়েদের বিদেশে পড়ানো, বছর বছর ফরেন ট্রিপ, নামি দামি গাড়ি, লাক্সারি বাড়ি, এসব তো আর জুটবে না। যাক, তোমার সাথে ফালতু বকবক করার মতো সময় আমার নেই মামনি। এই, আমি চললাম, বুঝলি? তোরা ঠিক টাইম মতো কাজটা সেরে আমাকে ফোন করিস, তোদের পাওনা মিটিয়ে দেবো। দেখিস রাতের অন্ধকারে চুপিসারে কাজটা সারবি, যাতে কেউ টের না পায়। আর হ্যাঁ, সকালে এসে এমন ভান করবি যাতে কোনোভাবে আগুন লেগে গেছিল, বুঝলি? দাদামণি, যদি পুলিশ এনকোয়ারি করে? সে তো করবেই,
সব ঠিক করা আছে। ওরা বলবে এসে যে কারেন্টে শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছে, আর তার ফলে ইন্স্যুরেন্সের টাকাটাও পাওয়া যাবে। তোদের কোনো চিন্তা নেই, চাপ নিস না বেশি। এই না বলে দাদামণি, সব ফুল প্রুফ প্ল্যান। এলেম আছে বটে তোমার গুরু। বলেই দাদামণির জয় বলে জয়ের ধ্বনি দিতে থাকে। এমন সময় বাইরে থেকে পুলিশ ভ্যানের আওয়াজ আসে। পুলিশ মাইক নিয়ে সতর্ক করে, পুরো গোডাউন ঘিরে ফেলা হয়েছে, ভেতর থেকে কেউ এক পাও এগোবার চেষ্টা করবেন না। পুরো গোডাউন ঘিরে ফেলা হয়েছে, ভেতর থেকে কেউ এক পাও এগোবার চেষ্টা করবেন না। কেসটা কি হলো দাদামণি? আমিও তো তাই ভাবছি। পুলিশের তো কাল সকালে আসার কথা ছিল। যাই হোক, চিন্তা করিস না, সব আমার চেনা লোক। একটু অ্যাক্টিং করে বেশি পয়সা পাওয়ার লোভ আর কি, বুঝলি? আবার পুলিশি সতর্কতা, পুরো গোডাউন ঘিরে ফেলা হয়েছে, ভেতর থেকে কেউ এক পাও এগোবার চেষ্টা করবেন না। সাথে এবারে একদল পুলিশ ভিতরে প্রবেশ করে এবং সাথে পুলিশ কমিশনারও। কমিশনারকে দেখে মুখ শুকিয়ে যায় দাদামণির। স্যার, এদের অ্যারেস্ট করুন স্যার, সব কটা বদমাইশ। কমিশনার একজন মহিলা কনস্টেবলকে নির্দেশ দেন প্রিয়াশাকে মুক্ত করতে। তারপর বলেন, আপনি উত্তেজিত হবেন না প্রিয়াশা দেবী, আপনার বাবা সব বলেছেন আমাকে, আমরা সব ব্যবস্থা করেই এসেছি। প্রিয়াশা মুক্ত হয়ে এগিয়ে আসে মায়াঙ্কের দিকে। মায়াঙ্কের মাথা কোলে নিয়ে জোরে জোরে ডাকতে থাকে আর কাঁদতে থাকে শুরু করে তিনি। এমন সময় চোখ মেলে উঠে দাঁড়ায় মায়াঙ্ক। স্যার, আমি মায়াঙ্ক। কাল আমার সাথেই আপনার কথা হয়েছিল। এই রেকর্ডারে দাদামণি ওরফে দিগ্বিজয় সাহার সব জবানবন্দি রেকর্ড করা আছে। এমন সময় একটা উদ্ভট কাণ্ড করে বসে দাদামণি। পকেট থেকে লাইটার বের করে পুড়িয়ে ফেলে সেই ডায়েরিটা। সাথে সাথে সকলে চমকে ওঠে এবং তারপর সম্বিত ফিরে ডায়েরিটা উদ্ধার করতে যায় পুলিশের লোক। জল দিয়ে আগুন নেভানোর চেষ্টাও করে, কিন্তু কোনো লাভ হয়নি, বেশিরভাগটাই পড়ে যায়। যাই হোক, পুলিশ সকলকে অ্যারেস্ট করে। দাদামণিকে আলাদাভাবে ভ্যানে তোলা হয়। কলকাতার আলিপুর জেলে পাঠানো হবে ওকে। তারপর কোর্টে সাক্ষ্য প্রমাণ দিয়ে যে বিচার হবে সেটাই শেষ ধার্য। পুলিশ কমিশনারের সাথে প্রিয়াশার বাবাও এসেছিল। সকলে মিলে কলকাতায় ফেরার উদ্যোগ নেয়। ফেরার আগে বিমলের বাড়িতে গিয়ে দেখা করে আসে ওরা। ফেরার সময় গাড়িতে সবই ঠিক মতো হলো, শুধু একটা দুঃখই রয়ে গেল মনে। কি? এই এত কাণ্ড যে ডায়েরিকে নিয়ে, সেটাই বাঁচাতে পারলাম না আমরা। কে বলেছে পারিনি? চোখের সামনেই তো দেখলাম ডায়েরিটা পুড়ে ছাই হয়ে গেল। এমন হঠাৎভাবে উনি আগুন ধরিয়ে দিলেন, কেউ কিছু করতেও পারলাম না। খুবই খারাপ লাগছে আমার। আরে বাবা, অত মন খারাপ করার কিচ্ছু হয়নি। আসল ডায়েরি আমার কাছেই আছে। মানে? মনে নেই সেই বড় বাজার থেকে একটা ডায়েরি কিনেছিলাম? হ্যাঁ, সে তো নতুন ডায়েরি, ফাঁকা পৃষ্ঠা ছিল। আর এটা তো দেখে মনেই হচ্ছিল পুরনো। আর লেখাও তো ছিল দেখলাম শেষের কিছু পৃষ্ঠা, যেগুলোতে অত আগুনও লাগেনি। ওগুলো তো আমারই কারসাজি। মানে? একটু খোলসা করে বলো তো দেখি, এত সাসপেন্স আমার আর ভালো লাগছে না। আরে বলছি শোনো, সেদিন সরোজিনীকে ডায়েরি দিয়ে এসে কেন জানি না আমার মনে হচ্ছিল ওই দুষ্কৃতীরা যেভাবেই হোক ওটা আদায় করেই ছাড়বে। তাই ডুপ্লিকেট একটা ডায়েরি বানানোর জন্য সেদিন বড় বাজার থেকে ডায়েরিটা কিনি। তারপর ফোন থেকে দেখে দেখে হুবহু একই রকমের লেখা ওতে লিখি প্রায় সারা রাত ধরে। এতে দুটো জিনিস হয়, এক তো ডুপ্লিকেট বানানো, আর ওই লেখাটা আমার মুখস্থ হয়ে যায়। মানে ডায়েরি বা ফোন গেলেও আমার মাথায় কিন্তু ওটা স্টোর করাই ছিল। বাপরে, এত বুদ্ধি তোমার মাথায়! শোনোই না, তারপর সরোজিনী পোস্টিং হওয়ার সময় আমাকে কল করে সব বলে। আর ডায়েরিটা ওখানে রাখাও যে সেফ নয় সেটাও জানায় আমার। তাই আমি ওটা কুরিয়ার করে আমাকে পাঠিয়ে দিতে বলি। এসব তো আগে বলনি আমায়। আর এই সমস্ত কথা বলার মতো অত সময় বা সুযোগ তো পাইনি আগে। তাছাড়া দেয়ালেরও যে কান আছে সেটা তো জানোই। আর ওরা যে আমাদের ফলো করছে সেটা আমি জানতাম, তাই তো আড়াল করেছিলাম বিষয়টা। আচ্ছা, তারপর কি হলো বলো? আরে তারপর আর কি, ওই আসল ডায়েরিটার মলারটা ছিঁড়ে নকল ডায়েরিতে পেস্টিং করি। তুমি তো জানোই আমি বইয়ের পোকা, হামেশাই পুরনো বই কলেজ স্ট্রিট থেকে কিনে নিজেই বাঁধাই। ফলে এসবের জন্য বেগ পেতে হয়নি আমার।
তাহলে কি আসল ডায়েরিটা এখন তোমার বাড়িতে? আরে মাথা খারাপ, বাড়িতে রেখে আসার চান্স নিয়ে কি কখনো? ওটা বিখ্যাত ইতিহাসবিদ ও পুরাতত্ত্ববিদ পূর্ণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রেখে এসেছি। উনি বর্তমানে বাংলার হারিয়ে যাওয়া জমিদারদের নিয়ে কাজ করছেন। উনি এটা সঠিক কাজে লাগাতে পারবেন। তোমার কি মনে হয় গুপ্তধনের হদিশ কিছু আছে ওতে? অলকাদি অনেকটাই সাহায্য করেছিল, আর আমিও কিছুটা পড়াশুনো করে যা বুঝলাম ওটাতে একটা গুপ্ত কুঠুরির কথা বলা আছে। সাথে আমি একটা কাগজ পেয়েছিলাম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, ওখানে আছে ওই কুঠুরিতে যাওয়ার নকশা। মা তাই নাকি? তাহলে তো গুপ্তধন হলেও হতে পারে। তাই জন্যই ওরা ওটা পেতে এত কাঠখড় পুড়িয়েছে। আমাদের পুড়িয়ে মারার প্ল্যান পর্যন্ত করে ফেলেছিল, ভাবো একবার। তা ঠিক, তবে ওই দাদামণি আসল ভাগিদার নন। উনি ঘসেটি বেগমের দত্তক পুত্রের বংশধর। অন্যায়ভাবে জগৎ শেঠদের পরিবারের লোকজনদের সরিয়ে নিজে রাজা হয়ে বসেছিল এই নারায়ণপুরে। ওনার পতন অনিবার্য ছিলই। যাই হোক, ডায়েরিটা ভালো লোকের হাতে গেছে, এবার উনি ওটা ভারত সরকারের সহযোগিতা নিয়ে খুঁজে বের করবেন। আর এটা তো ঠিক, গুপ্তধন থাকুক আর নাই থাকুক, ওই ডায়েরির ওর লেখা লিপি এসবেরও তো মূল্য অনেকটাই। এসব গুপ্তধন ছাড়ো, এবার আমি কলকাতায় ফিরে তোমাদের 4 হাত এক করতে চাই শিগগিরই। সেই ব্যবস্থা করো। সবাই হেসে ওঠে অনির্বাণের কথায়, আর লজ্জায় লাল হয়ে ওঠে প্রিয়াশার মুখ। আর মায়াং তার মনে তখন দিল্লি কা লাড্ডু ফুটছে। কি বুঝলেন? শেষ হলো আমাদের আজকের উপস্থাপনা, রক্তে লেখা দলিল। প্রিয়াশার ভূমিকায় স্বস্তিকা, মায়াঙ্ক, পিনাকি, দাদামণির ভূমিকায় আমি, স্বর্ণাভ, অনির্বাণ, শুভঙ্কর, কিডন্যাপার সায়ন, পুলিশ অফিসার পিনাকি, সরোজিনী, ঋষিতা, অলকা দাশগুপ্তর ভূমিকায় দীপান্বিতা, প্রিয়াশার মা অনন্যা, মিহির সরকারের ভূমিকায় কিঞ্জল, বিমল, সায়ন, বিমলের মা বর্ণিনী, দারোয়ানের চরিত্রে আকাশ, গুন্ডা সৌমিক দাস, কমিশনার সুমন, প্রিয়াশার বাবা শুভাশিস, মায়াঙ্কের স্টুডেন্টের ভূমিকায় অনুজা এবং রিমা, গল্পের নাট্যরূপ রিমা। সমগ্র পর্ব পরিচালনা, অরিজিনাল স্কোর অ্যান্ড এসএফএক্স শ্রীদীপ, পোস্টার ডিজাইন পিনাকি। আজ এই পর্যন্তই। ফিরে আসব খুব তাড়াতাড়ি নতুন একটা গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন আর শুনতে থাকুন দ্য অ্যাডভেঞ্চার স্টেশন, শুধুমাত্র আপনাদের গল্পের স্টেশনে। আপনারা যদি নিজেদের লেখা কোনো গল্প আমাদের পাঠাতে চান তো মেল করতে পারেন ডিসক্রিপশনে দেওয়া মেল আইডিতে।